স্ত্রী গান করতে ভালোবাসেন বলে স্বামী তার জন্য অনেক কষ্ট করে একটি পুরনো স্কেল চেঞ্জিং হারমোনিয়াম নিয়ে আসেন। আর এই হারমোনিয়ামটা আনার পর থেকেই ঘটতে থাকে বিভিন্ন ধরনের ঘটনা। আর সেই সত্যি ঘটনাগুলোই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে, সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে, দেখবেন সেই ইমেল আইডিতে ইমেল করে দেবেন আপনাদের সেই ঘটনা। আর এই ঘটনাগুলো হচ্ছে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাই। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করেন তাহলে আরও অনেক মানুষ শুনতে পারবেন এবং সেগুলো তারা শুনে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, কীভাবে বিপদ আসে সেই বিষয়ে অনেক বেশি অবগত হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা জানাতে চাই। আপনারা বহুদিন থেকেই আমাদেরকে বলে আসছিলেন যে আমেরিকা যেখানে আমরা থাকি তার আশেপাশে কী আছে, রাস্তাঘাট কীরকম, ঘরবাড়ি কীরকম, এখানে দোকান পাঠারে কী পাওয়া যায়। তো সেগুলো তো এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়। তাই আমাদের এই ভূত ভগবান চ্যানেলের নতুন নিবেদন, আমাদের নতুন ইউটিউব চ্যানেল দ্য বং শপার। তো এই চ্যানেলটায় কিন্তু আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি ঘর, রাস্তাঘাট, দোকান পাশার এগুলোই দেখিয়েছি। তো আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো, যদি ইচ্ছে হয় আপনারা কিন্তু দ্য বং শপার চ্যানেলটায় যেতে পারেন, গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি ভালো লাগে প্লিজ ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এইটুকুই বলার ছিল। এবার আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে বালি থেকে অর্কপ্রভ লিখে পাঠিয়েছে। অর্কপ্রভ ঘটনাটা পুরোটাই লিখেছে এবং লেখার পরেও বলেছে আমি যেন পুরো ঘটনাটা পড়ে নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে প্রেজেন্ট করি। তো আমি সেই চেষ্টাই করব। তো ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত আপনাদেরকে কয়েকটা জিনিস একটুখানি বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তো অর্কপ্রভ যেটা লিখেছে যে ঘটনাটা আর কি ঘটেছিল সেটা ওদের বাড়িতে ওর বাবা মায়ের জীবনেই ঘটেছিল। তো অর্কপ্রভুর মা যিনি ছিলেন তিনি তার বিয়ের আগে কিন্তু গান শিখতেন এবং উনি পাড়াতেই একজন পণ্ডিতের কাছে গান শিখতেন এবং তার বাড়িতেই উনি ওনার নিজস্ব কোনো হারমোনিয়াম ছিল না। তো যেখানে যে টিচারের কাছে উনি গান আর কি শিখতেন, যে পণ্ডিতের কাছে, তার বাড়িতেই উনি হারমোনিয়াম নিয়ে গান প্র্যাকটিস করতেন। এবারে অর্কপ্রভুর মায়ের যিনি বাপের বাড়ির যারা লোকজন ছিলেন তো তারা কিন্তু মেয়ের গানকে খুবই সাপোর্ট করতেন, কিন্তু তখন ওনাদের আর্থিক অবস্থা এরকম ছিল না যে মেয়েকে গান নিয়ে পড়াশুনো করাবেন বা গান নিয়ে তাকে আরও বেশি এনকারেজ করবেন, সেরকম কিন্তু পরিস্থিতি ছিল না। তো এরপরে আস্তে আস্তে উনি বড় হন এবং ওনার বিয়ে হয়ে যায়। এবারে বিয়ের পরে অর্কপ্রভুর বাবা যিনি ছিলেন তিনি জানতেন যে তার স্ত্রী গান গাইতে ভালোবাসে, কিন্তু এই যে হারমোনিয়াম নিয়ে উনি বিয়ের আগে এত প্র্যাকটিস করতেন, গান করতেন, এত কিছু উনি জানতেন না। কিন্তু বিয়ের সময় এটুকু শুনেছিলেন যে মেয়ে গান জানে, গান ভালোই করে। তো বিয়ের পরে যখন উনি এই সংসারে এলেন তো সংসারে তো 2 ননদ ছিল, তারপরে শ্বশুর শাশুড়ি, স্বামী, সবাইকে নিয়ে একটা বেশ বড় সংসার। তো সেই বড় সংসারে এসে কাজকর্মর যে ব্যস্ততা থাকে তো তার মাঝখানে উনি কিন্তু এই গান ব্যাপারটা কিন্তু অনেকটাই ভুলে গেলেন বলতে আমি বলতে চাইছি গানের সেই চর্চা করা বা রেওয়াজ করা যেটা, সেই বিষয়টাই কিন্তু উনি করার সময় করে উঠতে পারতেন না। যাই হোক, তো ওনার বিয়ে হয়ে আসা 1.5-2 বছরের মাথায় ওনার এক ননদের বিয়ে হলো। তো সেই সময়ে কিন্তু ওনাদের যে পুরো পরিবার ছিল সেই পরিবারে ওনার শ্বশুরমশাই খুবই স্বল্প আয় করতেন, আর মেইন ওনার সংসারটা চালাতেন হচ্ছে এই অর্কপ্রভুর বাবা। উনি একটি প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। এবার এইরকম অবস্থায় উনি যে ওনার হাজব্যান্ডকে বলবেন যে আমি গানটা নিয়ে আরও চর্চা করতে চাই বা কোনো গানের টিচারের কাছে আবার সঙ্গীত চর্চা করতে চাই, তো সেই অবকাশটা উনি পাননি। তো একদিন উনি এরকম ঘরে বসে আছেন, তখন ওনার আরেক ননদের বিয়ে হয়নি। তো উনি একটু ঘরের ভিতরে দুপুরবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে, উনি ঘরের ভিতরে ওনার আলমারির জামা কাপড় উনি গোছাচ্ছেন। তো এমন সময় উনি একটুখানি গুনগুন করে গান করছেন। তো
তো এই গানটা শুনে ওনার ননদ ছিল, তো সে ঘরে ঢুকেছে, তো ঢুকে বলছে যে বৌদি তুমি এত ভালো গান করতে পারো? তখন বলছে ওই কিছু না, ওই একটু আধটু আর কি করি, তাও তো বহুদিন করা হয়নি, তাই আজকে খুব মনটা মানে খারাপ করছিল যে এতদিন ধরে আমি গানকে এত ভালোবাসি কিন্তু এতদিন আমি কোনো গানের চর্চা করতে পারিনি, তো আজকে একটুখানি সময় পেয়েছি তাই ভাবছি একটু গান করি, তাও একটু কাজ করতে করতেই করছি। তো ওনার ননদ বলছে না তুমি তো বেশ ভালো গাও, আর একটা দুটো ভালো করে গান করো দেখিনি, তুমি ভালো করে বসে একটা সুন্দর করে গান করো। তো সেই গান যে উনি ধরলেন, তো সবার খুব ভালো লাগলো, ওনার শ্বশুর শাশুড়ি সবার খুব ভালো লেগেছে অর্কপ্রভর মায়ের গান। তো সবাই বললো বাহ তুমি তো খুব সুন্দর গান করো। এবার দেখুন সবসময় ইচ্ছে থাকলেই তার উপায় থাকে না। তো তখন ওনার শ্বশুর শাশুড়ি বললো যে তুমি যখন এত ভালো গান করো তুমি একটা সময় করে একটু রেওয়াজ করো, সেটা দুপুরবেলা হোক, বিকেলে হোক, সকালে হোক। সকালটা একটু হয়তো কাজের চাপ থাকে, তুমি মানে সকালবেলার কাজ থেকে একটু সামলে তুমি কিন্তু 1 ঘন্টা করে অ্যাটলিস্ট রেয়াজ করো, তোমার গানের গলাটা খুব সুন্দর। তো ওর মা তো খুব খুশি হয়ে গেলেন যে বাহ, আমি মানে উনি ভাবতে পারেননি যে ওনার বাড়ির লোকেরা, ওনার শ্বশুর বাড়ির লোকেরা ওনাকে এত প্রশংসা করবে ওনার গানের। যাই হোক, তো তখন থেকেই আর কি ওনার যে ননদ ছিল সেই ননদ বলছে যে বৌদি তুমি এত ভালো গান করো, তুমি কিন্তু গানটা করতে পারো, গানটাকে তুমি আরেকটু চালিয়ে যাও, তুমি ছোট ছোট বাচ্চাদের গান শেখানো, এগুলো তুমি করতেই পারো। তো তখন আর ওই কথাগুলো ওনার আর অতটা মনে ধরেনি, কারণ উনি জানেন যে একটা ভালো করে গান বাজনা করতে গেলে একটা হারমোনিয়াম লাগবে, অ্যাটলিস্ট একটা হারমোনিয়াম লাগবে, তাছাড়াও তবলচি রাখা পরবর্তী সময়ে অনেক ব্যাপার আছে। তো উনি তখন অতটা কর্ণপাত করেননি, কিন্তু উনি ওটাতেই মনে মনে খুশি ছিলেন যে ওনার শ্বশুরবাড়ির লোক ওনাকে অ্যাটলিস্ট বলেছে যে তুমি 1-1.5 ঘন্টা করে গানের রেওয়াজ করতে পারো। যাই হোক, তো ওনার স্বামীও খুব প্রশংসা করলেন এবং ওনাকে বললেন যে ঠিক আছে, আমার তো আর এক বোন আছে, সেই বোনের বিয়েটা আমরা দিয়ে দিই, তারপরে না হয় মানে একটু সুযোগ সুবিধা পাওয়া যাবে, তখন না হয় তোমাকে আমি একটা আশেপাশে কোনো ভালো গানের টিচারের কাছে তোমাকে আবার ভর্তি করে দেবো। তো উনি তো খুব খুশি হলেন যে ঠিক আছে হাজব্যান্ড অ্যাটলিস্ট বলেছে যেটা করবে। তো উনি ওরকমভাবে গানের চর্চা করতে লাগলেন এবং এরপরে ওনার ওই যে ছোট ননদ ছিল তারও বিয়ে হয়ে যায় এবং তখন অর্কপ্রভরও জন্ম হয়। এবার আবার উনি কিছুটা ব্যস্ত হয়ে পড়লেন, বাচ্চা ছোট, সংসার একা হাতে সামলাতে হয়। তো সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি দিন কাটছে এবং পুরো যেহেতু সংসারের ভারটা মেনলি ওনার হাজব্যান্ডের উপরেই ছিল, ফলে কোনো কিছু কেনার আগে বা কোনো কিছু কাজ করার আগে, কোনো ডিসিশন নেওয়ার আগে কিন্তু 10 বার ভাবতে হতো। হুম। যাই হোক, তো এরকম করে যখন এই অর্কপ্রভর জন্ম এবং ও যখন একটু বড় হয়, মোটামুটি ওই 3-4 বছর বয়স হয়, তখন থেকে আবার উনি ওই কাজের ফাঁকে একটু একটু করে গান করা আবার শুরু করলেন। গান শুরু হলো এবং এরপরে যখন উনি গান বাজনা আর কি শুরুটা করলেন, উনি তখন ওনার হাজবেন্ডকে বললেন যে আমি এবার না একটু ভালো করে গানটা করতে চাই, মানে আমি ভবিষ্যতে গানের বাচ্চাদেরকে তালিম দেবো কি বাচ্চাদেরকে গান শেখাবো সেটা বড় কথা নয়, কিন্তু আমি গানটাকে এবার আর ছাড়বো না, আমি এটাকে এবার চালিয়ে নিয়ে যাব। তো ওনার হাজবেন্ড ওনার শ্বশুর শাশুড়ির বললেন যে ঠিক আছে তুমি গান করো, তুমি এত ভালো গান গাও, উনি খুব ভালো রবীন্দ্রসঙ্গীতও গাইতেন। তো এরপর থেকে উনি ওখানেই একটা টিচারের কাছে গানে ভর্তি হলেন। তো সেখানে উনি যেতেন, বেশ অনেকটা যেতে হতো, ওনাদের বাড়ির খুব কাছাকাছি ছিল না, বেশ অনেকটা উনি করে যেতেন, মানে দুপুরের পরে উনি 3:30-4টে নাগাদ উনি যেতেন এবং সেখানে সেইটুকু সময় ওনার বাচ্চাকে ওনার শ্বশুর শাশুড়ি দেখতো এবং উনি সেখান থেকে মানে আরও মানে উচ্চ পর্যায়ের গানের মানে তালিম নিয়ে উনি ফিরতেন। এবং যেখানে উনি গানটা শিখতে গেছিলেন অর্কপ্রভর মা, ওখানেও কিন্তু ওনাকে সবাই খুব প্রশংসা করে, ওনার গলার প্রশংসা করে, ওনার টোনাল কোয়ালিটি যেটা সেটারও খুব প্রশংসা করে। তো এত কিছু যখন ওনার শুনি, মানে এত প্রশংসা পেয়ে ওনার খুব ভালো লাগে। তো আস্তে আস্তে ওনাদের আশেপাশে যে ছোট ছোট যে ক্লাব ঠাবগুলো ছিল সেখানে যখন কোনো 25শে বৈশাখ হতো বা এই ধরনের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, ওনাকে কিন্তু এই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য ওনার ডাক পড়তে শুরু করলো। এবারে দেখুন গান বাজনা নিয়ে এগোনোর সাথে সাথে নিজেকেও তো অনেকটা ব্রাশ আপ করতে হয়। তো এইগুলো যখন আস্তে আস্তে শুরু হলো, তো উনি না মানে একদিন ওনার হাজবেন্ডকে খুব দুঃখ করেই বলছিলেন যে সবই ঠিক আছে, আমি যেখানে যে টিচারের কাছে যাচ্ছি সেখানে 2-3টে হারমোনিয়াম আছে, সব স্টুডেন্টরা সেটা নিয়ে গান বাজনা করছে, আমি যেখানে প্রোগ্রাম করছি তারাও হারমোনিয়ামের ব্যবস্থা রাখছে, সবই ঠিক আছে, কিন্তু যদি আমার নিজের কাছে একটা এরকম সুন্দর ভালো একটা স্কিল চেঞ্জিং হারমোনিয়াম থাকতো, তাহলে হয়তো আমি বাড়িতে আরও ভালো প্র্যাকটিস করতে পারতাম, অনেক আধুনিক গান আছে সেই গানগুলোকে আমি তুলতে পারতাম। তো এটা নিয়ে না উনি একদিন ওনার স্বামীর কাছে একটু দুঃখ প্রকাশ করেন।
ওনার স্বামীও সেটা শোনেন। তো ওনারও মনে মনে একটু খারাপ লাগে, উনিও বুঝতে পারেন সত্যিই তো ও গানটা এত ভালোবাসে, এত ভালো গান করে। তো তখন উনি মানে ইভেন তখন নাকি অর্কপ্রভ যেটা লিখেছে যে ওনার ওনার বাবা যেহেতু স্কুল টিচার ছিলেন, তো সেখানে স্কুলেও একবার একটা বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, তো সেখানেও কিন্তু ওর মা গিয়ে গান গান এবং সেখানেও সবাই খুব প্রশংসা করে। তো তারপর থেকে ওর বাবার মানে অর্কপ্রভর বাবার মনে মনে একটা ইচ্ছে ছিল যে যেভাবেই হোক উনি ওনার স্ত্রীর জন্য একটা স্কেল চেঞ্জিং হারমোনিয়াম কিনবেন। এবার যথারীতি উনি দোকানে যান, তো সেখানে গিয়ে উনি যা দাম মানে দাম জিজ্ঞেস করেন যে এরকম একটা হারমোনিয়ামের কত দাম আছে। তো তখন ওই লোকটা বলেছে যে আপনি যদি নতুন হারমোনিয়াম নিতে চান এই ব্র্যান্ডের এত দাম, এবং সেটা কিন্তু যথেষ্ট। আপনারা যারা গান বাজনা করেন বা যাদের বাড়িতে হারমোনিয়াম আছে বা নেই, আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ভালো হারমোনিয়ামের কীরকম দাম হতে পারে, যথেষ্টই দাম। এবং ওই দামটা ওই সময় ওনার বাবার কাছে কিন্তু আরও বেশি মনে হয়, কারণ উনি একাই পুরো সংসারের দায়িত্বে ছিলেন, পুরো সংসার সামলানোটা ওনার একার হাতে করতে হতো। তো উনি যথারীতি বুঝতে পারেন যে এত টাকা দিয়ে ওনার পক্ষে এই মুহূর্তে হারমোনিয়াম কেনা সম্ভব নয়। তো উনি সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসেন, বেরিয়ে এসে আবার উনি খোঁজ করতে থাকেন। তো উনি আর একজন এরকম যারা হারমোনিয়াম বিক্রি করেন, তো তাদের সাথে উনি যোগাযোগ করেন। তো তিনিও তখন বলছে যে দেখুন, আপনি যদি নতুন হারমোনিয়াম নিতে চান আপনাকে কিন্তু এই দামটা দিতেই হবে। এর থেকে মানে কেউ হয়তো আপনাকে 500 টাকা কম নেবে, কেউ হয়তো 500 টাকা বেশি নেবে, কিন্তু মোটামুটি এই দামই, এর থেকে কমে হয় না। তো তখন ওই দোকানেরই ভদ্রলোক বলেন যে একটা কাজ করতে পারেন, ওনার একজন পরিচিতও আছে, তো সে হচ্ছে যে এই ধরনের যে বাদ্যযন্ত্র রয়েছে, মানে হয়তো কারোর একটু বাদ্যযন্ত্র খারাপ হয়ে গেল বা কোথাও হয়তো একটু প্রবলেম আছে, তো সেগুলো উনি কিনে নেন। কিনে নিয়ে সেগুলোকে ঠিকঠাক করে যদি কোনো জায়গায় রং করার দরকার পড়ে বা কোনো পার্টস চেঞ্জ করার দরকার পড়ে, তো সেগুলোকে উনি করে ওই পুরনো বাদ্যযন্ত্র, সেটা তবলা হোক, গিটার হোক, তারপরে এই ধরনের হারমোনিয়াম হোক, পিয়ানো হোক, এগুলো উনি ডিল করেন। আপনারাও হয়তো শুনে থাকবেন, এরকম প্রচুর আছে। তো উনি বললেন যে আপনি যদি চান আমি ওর সাথে আপনাকে কথা বলিয়ে দেবো, এবং আপনার মোটামুটি আপনি তো এত টাকা বলছেন খরচা করতে পারবেন না, ঠিক আছে আপনার হয়তো কমেই হয়ে যাবে। তো অর্কপ্রভর বাবা বলছে যে ঠিক আছে, কাজটা হলেই হলো, হারমোনিয়ামের যে কাজটা সেই কাজটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে তো অসুবিধে নেই, সেতে হোক না পুরনো, তবে কন্ডিশনটা যেন ভালো হয়, একটা মানুষ তো ব্যবহার করবে। আর উনি দেখতেন যে ওনার অর্কপ্রভর মা আর কি, উনি যে কোনো জিনিসকে খুব যত্ন করে ব্যবহার করতেন, খুব যত্ন আত্মি ছিল, জিনিসের প্রতি প্রচণ্ড মায়া ছিল। তো ওর বাবা ভাবলো যে ঠিক আছে আমি যদি পুরনোও দিই ওর অসুবিধে হবে না। তো এই চিন্তাভাবনা করে উনি বাড়িতে গেলেন এবং বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে ব্যাপারটা জানালেন যে আমি নতুনের দাম যা জিজ্ঞেস করলাম, এত একটা দাম চাইলো, তো এই মুহূর্তে তো আমি এত টাকা খরচা করতে পারবো না, তো আমি যদি তোমাকে একটা পুরনো হারমোনিয়াম দিই কিন্তু ভালো, যেটা ঠিকঠাক মতো চলবে, কারণ আমি তো জানি না, তুমি নিজে একবার দেখে পড়ে নেবে, তাহলে তুমি আমার সাথে অমুক দিন যাবে, কারণ হারমোনিয়ামটা একটু টেস্ট করতে হবে ঠিকঠাক মতো চলছে কিনা, কেনার আগে একবার দেখে নিতে হবে। আর যেহেতু অর্কপ্রভুর বাবা গান বাজনা করতেন না বা উনি জানতেন না কিভাবে হারমোনিয়াম চালাতে হয়, ফলে উনি ওনার স্ত্রীকে বলেন যে তাহলে তুমি গিয়ে আমার সাথে চলো, গিয়ে দেখবে, যদি তোমার মনে হয় যে জিনিসটা ঠিক আছে তাহলে আমি কিনে নেব, নিশ্চয়ই কম দামি হবে, অন্তত বলেছে বাজারে নতুনের যা দাম তার থেকে অন্তত 50% কম দাম হবে। তো এই কথাটা যখন অর্কপ্রভর মা শোনেন ওনার তো বেশ ভালো লাগে, বেশ আনন্দ পান যে বাহ তাহলে তো ভালোই, মানে ওনার কাছে এটা কিন্তু বেশ আনন্দের বিষয় লাগে যে ঠিক আছে নাই বা হলো নতুন, কিন্তু হারমোনিয়াম তো, আমি তো গানটা তো করতে পারবো। তো উনি ওনার স্বামীকে বলেন যে হ্যাঁ আমার কোনো অসুবিধে নেই, যদি তোমার অসুবিধে না থাকে, যদি দেখো যে সত্যি কম দামে দিচ্ছে এবং ভালো যদি হয় তাহলে আমরা নিতেই পারি পুরনো, কোনো অসুবিধে নেই আমার। তো এই ব্যাপারটা যখন হলো তো উনি জানিয়ে দিলেন, তো একটা নির্দিষ্ট দিনে এই অর্কপ্রভর মা এবং বাবা দুজনে ওই দোকানে গেলেন এবং গিয়ে ওই হারমোনিয়ামটাকে মানে উনি একটু চালিয়ে দেখলেন যে কীভাবে মানে ঠিকঠাক মতো স্কেল চেঞ্জ করা যাচ্ছে কিনা, ঠিকঠাক মতো আওয়াজ আসছে কিনা, এই সমস্ত যা যা বেসিক টেস্ট হয় সেগুলো উনি করে দেখলেন যে মোটামুটি হারমোনিয়ামটা ঠিক আছে। এবং দাম যেটা উনি চাইলেন, মানে প্রথমে একদম যা বাজার চলতি যা দাম তার থেকে 50% ছাড় দিয়েছিলেন যেহেতু ওটা পুরনো, তারপরে আরও একটু রিকোয়েস্ট করার পরে উনি আরও বেশ কিছুটা ডিসকাউন্টে ওই হারমোনিয়ামটা দিয়ে দেন। এবার বুঝতেই পারছেন যে একটা বহুদিনের ইচ্ছে, বহুদিনের একটা শখ, উনি ছোটোবেলা থেকে যখন গান শিখতেন তখন থেকে ওনার মনে একটা ইচ্ছে ছিল যে ওনার নিজস্ব একটা হারমোনিয়াম থাকবে, সেই হারমোনিয়ামে উনি গান করবেন।
তো দেখুন, স্বপ্ন পূরণ হলে, ইচ্ছে যদি কারোর মনের ইচ্ছে যদি সেটা পূরণ হয় বা মনের আশা যদি পূরণ হয়, সেটা যত ছোট হোক বা বড়, আনন্দটা কিন্তু প্রচুর হয় যে ঠিক আছে, আমি এটা চেয়েছিলাম, আমি এটা পেলাম আলটিমেটলি। তোর মায়েরও খুব আনন্দ ছিল, পরিবারও সবাই বেশ খুশি যে একটা নতুন মানে হারমোনিয়াম এসছে, এবার বাড়িতে গান বাজনা হবে। আচ্ছা, এবার দেখুন, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, যেটা অর্কপ্রভ লিখেছে, যে ওর যে দাদু ঠাকুমা তারা কিন্তু ওর মায়ের গান খুব পছন্দ করতেন। তো যেদিনকে নতুন নিয়ে আসা হয় হারমোনিয়ামটা, তো সেদিন ওনার যে দুই ননদ তারাও এসেছিল, যে নতুন হারমোনিয়াম কেনা হয়েছে, তো আসে, এবং এসে সেদিন ওর মা কিন্তু বেশ দু তিনটে গান, মানে পরিবারের লোকজন মিলে একটা ছোট গেট টুগেদার মতো ঘরে করা হয়, একটা আনন্দ যে ঠিক আছে একটা নতুন জিনিস এলো। তো ওনার দুই ননদ আসে, তার মানে ওনার শ্বশুর শাশুড়ি, আরও দু একজন ওদের আত্মীয় স্বজন আসে, এবং গান বাজনা হয়, ওই হারমোনিয়ামটা বাজিয়ে ওর মা গান করেন, এবং তারপরে কিন্তু সবাই খুব প্রশংসা করে যে বাহ, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর করে, মানে হারমোনিয়ামের সাথে তাদের বৌমা গান করছেন হারমোনিয়াম বাজিয়ে, এইটা তো ওনারা ওভাবে দেখেনি বাড়ির মধ্যে। তো সবাই খুব মানে প্রশংসা করে। এই অবধি কিন্তু সব কিছু একদম নর্মাল চলছিল। হারমোনিয়াম কেনা এলো, যেদিন এলো সেদিনকে সবাইকে গান করে শোনানো হলো, সব কিছু কিন্তু একদম নর্মাল চলছে। কিন্তু এরপরে যে ঘটনাগুলো পরপর পরপর ঘটতে থাকে, সেগুলো যে মানে এই ঘটনার পরবর্তী সময় আসতে পারে, সেই ঘটনা বা সেরকম সিচুয়েশন আসতে পারে, সেটা কিন্তু মানে কেউই স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আচ্ছা, এবার যেদিন ওনারা হারমোনিয়ামটা কিনে আনলেন, তার পরের দিন নর্মাল, যেহেতু ওনার ছেলে তখনও একটু ছোট ছিল, মানে তখন প্রায় ওই 5 বছর বয়স হবে, স্কুলে ভর্তি হয়েছে, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, সকালবেলাটা উনি খুবই ব্যস্ত থাকতেন। তো তখন মানে ওই হারমোনিয়ামটা কেনার আগ দিয়ে উনি মানে বাড়িতে 5-6 জন স্টুডেন্টকে উনি গান শেখানো মানে জাস্ট শুরু করেছিলেন, মানে জাস্ট 1-2 মাস হয়েছে শুরু করেছে, আর তারপরেই ওই হারমোনিয়ামটা কেনা হয়েছে। তো সেই গানের ক্লাসগুলো মোটামুটি থাকতো বিকেল থেকে, কারণ বাচ্চাদের স্কুল থাকতো দুপুরবেলা অবধি। তো আর উনিও সকাল থেকে খুব বিজি থাকতেন, ওনার নিজের অর্কপ্রভকে স্কুলে দিয়ে আসা, স্কুল থেকে আনা, তারপরে ঘরে সংসারের কাজ। তো পরের দিন উনি যখন মানে ওই হারমোনিয়ামটা নিয়ে ওনার স্টুডেন্টদের সামনে এসেছেন, এসে গান শেখানোর জন্য উনি যখন শুরু করেছেন, তো উনি দেখছেন যে হারমোনিয়ামটা ঠিকঠাক মতো বাজানো যাচ্ছে না, মানে কিছু একটা সমস্যা হচ্ছে। সেটা কি সমস্যা হচ্ছে এক্স্যাক্টলি সেটা উনি বুঝতে পারছেন না, বাট কিছু একটা সমস্যা হচ্ছে, মানে যেভাবে হারমোনিয়ামটা ওয়ার্ক করা উচিত, ফাংশন করা উচিত, ঠিক সেভাবে করছে না, কোথাও একটা মনে হচ্ছে যেন আটকে আটকে যাচ্ছে। তো উনি ভাবলেন যে বাবা, কালকেই কিনে আনা হলো, সব কিছু ঠিকঠাক দেখিয়ে কিনে আনলাম, কালকে সন্ধেবেলা 3-4টে গান করলাম, সবই ঠিক ছিল, এখন হঠাৎ করে কি হলো? তো উনি একটু নাড়ানাড়ি করতে থাকেন, একটু দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, একটু ঠিক করার চেষ্টা করেন। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু জিনিসটা আবার ঠিকঠাক হয়ে যায়, মানে আবার নর্মাল যেরকম হারমোনিয়াম থেকে আওয়াজ আসা উচিত সেরকমই হচ্ছে। তো স্টুডেন্টদেরকে তো সেদিনের মতো ছুটি হয়ে গেল, মোটামুটি ক্লাস কমপ্লিট হয়ে গেল, স্টুডেন্টরা যে যার বাড়ি চলে গেল। তো এরপরে ওর মায়ের তখন মনে হলো যে একবার দেখি তো ব্যাপারটা কি প্রবলেম হচ্ছে, তাহলে তো আবার দোকানে নিয়ে যেতে হবে, একটু ঠিক করাতে হবে। তো উনি দেখলেন যে একদম কিন্তু ঠিকঠাক মতোই এবার চলছে হারমোনিয়াম, আর কোনো প্রবলেম নেই। তো উনি তো একটু স্বস্তি পেলেন যে ঠিক আছে। তো তারপর উনি ভাবলেন ঠিক আছে, আমি একটা গান করে দেখি। তো উনি একটা গান ধরলেন, এবং যে গানটা কিন্তু এর আগেও উনি বাড়িতে গেয়েছেন, মানে যখন উনি খালি গলায় গাইতেন তখন উনি ওই গানটা গেয়েছেন। তো উনি গানটা শুরু করলেন, এবং শুরু করে ঠিক 2-3 মিনিটের মধ্যে ওনার শ্বশুর শাশুড়ি হঠাৎ করে, মানে যেখানে আর কি উনি রেওয়াজ করতেন, বাইরের দিকের একটা ঘর ছিল, তো সেখানে উনি স্টুডেন্টদের মানে গানের আর কি তালিম দিতেন। তো সেই ঘরে না মানে কেউ কিন্তু ফট করে ঢুকতো না, মানে ওনার শ্বশুর শাশুড়িও বুঝতো যে বৌমা এখানে ক্লাস করায়, নিজে প্র্যাকটিস করে, কিছু গানের বই টই থাকতো, তো কেউই কোনোদিন ওভাবে ঢুকতো না। তো হঠাৎ করেই সেদিনকে গানটা উনি ধরেছেন, তার 2-3 মিনিটের মধ্যে ওনার শ্বশুর শাশুড়ি দুজনে মানে দরজাটা ধাক্কাচ্ছে এবং বলছে যে দরজাটা এক্ষুনি খোলো। তো উনি গান টান থামিয়ে দরজা খুলেছে, উনিও একটু অবাক হয়ে গেছে যে কী ব্যাপার, কোনোদিনও তো এভাবে আসে না। তো তখন ওনার শ্বশুর শাশুড়ি বলছে যে তুমি না এই গানটা গেও না, মানে তুমি এখন তুমি গানই গেও না, আর এই গানটা তুমি গেও না, কিরকম একটা না আমাদেরকে মানে আমাদের কানের শরীরের মধ্যে একটা কীরকম করছে।
তখন উনি বলছেন যে আচ্ছা আমি এই গানটা তো আগেও গেয়েছি, আপনাদের গানে কি সমস্যা হচ্ছে? তখন বলছে না গানে কোনো সমস্যা নেই, আমি জানি তুমি এই গানটা এর আগেও গেয়েছো, কিন্তু দেখো তোমার ছেলে কিন্তু আমাদের কাছে থাকছে না, কীরকম একটা করছে। মানে তখন অর্কপ্রভুর বয়স হচ্ছে ওই 5 5.5 এরকম। তো উনিও দেখছে, মানে ওর মাও দেখছে যে ছেলেটা কেমন একটা কান্নাকাটি করছে, কীরকম একটা মানে রাগ রাগ ভাব ছেলেটার মধ্যে, একদমই ও মানে একটু ক্র্যাঙ্কি টাইপের হয়ে গেছে। তো তখন ভাবলো যে ঠিক আছে হয়তো ওর মুডটা ঠিক নেই। তো তখন ওর শাশুড়ি বলছে যে তুমি এর আগে গানটা গেয়েছো ঠিকই, কিন্তু আজকে না গানটা মানে আমরা যখনই শুনছি আমাদের দু কানের মধ্যে শরীরের মধ্যে একটা কীরকম যেন করছে। তো উনি তো কিছু বুঝতে পারলো না, ভেবেছে হয়তো তাদের নাতির শরীর খারাপ লাগছে বা তাদের নাতি ওরকম করছে বলে হয়তো ওনারা ওরকমভাবে বলেছে। তো উনি অতটা বিষয়টা পাত্তা দেয়নি। যাই হোক, তো উনি তারপরে অর্কপ্রভুকে নিয়ে নিজের ঘরে যায়, তোকে শান্ত করে, খাওয়া দাওয়া করে, ও ঘুমিয়েও পড়ে। এর পরের দিন যেটা হলো, এর পরের দিন আবার উনি সকাল থেকে তো খুবই কাজে ব্যস্ত থাকতেন, তো সকালের কাজকর্ম করে ঠোরে আবার যখন উনি দুপুরের দিকে মানে ওই 3:30 4টে নাগাদ যখন আবার উনি রেওয়াজ করতে বসলেন, কারণ ওনার তার কিছুদিন পর একটা প্রোগ্রাম ছিল, একটা জায়গায় একটা প্রোগ্রাম ছিল। তো উনি ভাবলেন যে সেখানে ক্লাসিক্যাল গাইতে হবে, তো একটুখানি নিজেও একটু গানটা প্র্যাকটিস করি, তারপরে তো আবার স্টুডেন্টরা চলে আসবে। তো উনি নিজে প্র্যাকটিস করা শুরু করেছেন জাস্ট ঠিক তার 10 মিনিটের মাথায়, মানে উনি হয়তো একটা গান জাস্ট শেষ করেছেন, ঠিক তার কিছুক্ষণ পরেই আবার ওনার দরজায় উনি বুঝতে পারছেন যে ওনার শ্বশুরমশাই ধপধপ করে আওয়াজ করছে, মানে দরজা ধাক্কাচ্ছে। তো উনি উঠে গেছেন, উঠে গিয়ে দরজাটা খুলেছেন, তো খুলে বলছে যে কী হয়েছে। তো তখন ওনার শ্বশুরমশাই বলছে যে তোমাকে বলতে খুব খারাপ লাগছে, কিন্তু সত্যি কথা বলছি জানো তো আমাদের না মানে তুমি যেখানে গান করছো আমাদের না খুব অস্বস্তি লাগছে, মনে হচ্ছে যেন খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে, আর এই হারমোনিয়ামটা এসছে খুব আওয়াজ হচ্ছে জানো তো, মানে এতদিন তো তুমি এমনি শুধু গলায় গান করতে ঘরে, কিন্তু এখন এই হারমোনিয়াম বাজিয়ে করছো, এই হারমোনিয়ামের আওয়াজটায় না মানে খুব কানে লাগছে, শুতে পারছি না, শরীরটা কেমন ভারী ভারী লাগছে, অস্বস্তি করছে। তো ওর মায়ের তো খুবই অড লাগে বিষয়টা, যে এতদিন আমি খালি গলায় গান করছিলাম, কারোর কোনো সমস্যা হচ্ছিল না, সবাই ভালো বলছিল। যেদিনকে না গান এটা প্রথম আনা হলো হারমোনিয়ামটা, সেদিনও আমি 4টে মতো গান করলাম, 4টে 5টা গান করলাম, সবাই এত শুনলো, কারোর কোনো অসুবিধে হলো না, সবাই একই ঘরে বসেছিল। আজকে হঠাৎ করে এই দুদিন ধরে মানে শ্বশুর শাশুড়ির কেন অসুবিধে হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে, এটা উনি কিছু বুঝতে পারলেন না। তো উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমি হারমোনিয়ামটা বাজাচ্ছি বলে কি তোমাদের অসুবিধে হচ্ছে? তো তখন বলছি দেখো হতে পারে হয়তো তুমি এর আগে এমনি গান করতে, তখন হয়তো আমাদের অসুবিধা হয়নি, কিন্তু এখন যেহেতু তুমি হারমোনিয়ামে গানটা করছো হয়তো সেটার আওয়াজটা আমরা নিতে পারছি না। তো উনি তখনকার মতো হারমোনিয়াম বাজানো বন্ধ করে দিলেন, মোটামুটি শুধু গলাতে উনি কিছু গান প্র্যাকটিস করলেন। তো এরপরে ওনার স্টুডেন্ট এলো, স্টুডেন্ট আসার পরে তো স্টুডেন্টদের সাথে সাথে হারমোনিয়াম দিয়ে দিয়ে একটু একটু করে তো গান করাতে হবে, ওনাকে বোঝাতে হবে যেহেতু উনি টিচার। তো তাতেও আবার ওনার শ্বশুর শাশুড়ি এসে বলছে ওদের নাকি খুব অসুবিধে হচ্ছে, এবং ওনার ছেলেও নাকি খুব মানে অস্বস্তি পাচ্ছে, এবং মানে অর্কপ্রভুরও নাকি খুব অসুবিধে হচ্ছে, ও বলছে দরজা বন্ধ করো, বাইরে নিয়ে চলো, নয় ছাদে নিয়ে চলো, এরকম বলছে। তো ওর মা না মানে পরপর 2-3 দিন মানে 3-4 দিন আর কি সেম ঘটনা ঘটে। যখনই উনি হারমোনিয়ামটা বাজিয়ে নিজে গান করার চেষ্টা করছেন বা স্টুডেন্টদেরকে হারমোনিয়ামটা মানে বাজিয়ে স্টুডেন্টদের গানের জন্য উনি চেষ্টা করছেন, সেই সময় কিন্তু ওনার শ্বশুর শাশুড়ি এসে বলছে যে ওদের খুব অসুবিধে হচ্ছে, কষ্ট হচ্ছে, ওরা থাকতে পারছে না ঘরের মধ্যে, ইভেন ছেলেরও কষ্ট হচ্ছে। তো তখন তো উনি মানে খুব বিপদে পড়ে গেলেন। তো উনি ভাবছেন যে ব্যাপারটা কি, মানে এতদিন আমি খালি গলায় গান করছিলাম অসুবিধে হয়নি, হারমোনিয়ামের আওয়াজটাতে ওদের এত প্রবলেম হচ্ছে। তারপর উনি ভাবলেন যে ঠিক আছে শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, হয়তো ওনারা এই মানে যেহেতু বুঝতেই পারছেন একটা হারমোনিয়ামের কিন্তু আওয়াজটা খুব চড়া না হলেও বেশ আর কি একটু তো মানে উচ্চাঙ্গ থাকেই। তো উনি ভাবলেন যে ঠিক আছে তাহলে হয়তো ওদের সমস্যা হচ্ছে। তো তখন উনি বললেন যে ঠিক আছে আমি তাহলে ছাদে করব, ছাদে আমি নিজে মানে আমার নিজের যেটুকু প্র্যাকটিস দরকার সেটুকু না হয় আমি অল্প আধটুটা ছাদে করে আসবো, আর আমার যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকেও আমি ছাদে তাহলে ক্লাস নেব। এবার দেখুন, ছাদে গরমকালে তো ক্লাস নেওয়া সম্ভব নয়, শীতকাল হলে তাও সম্ভব। তো উনি ছাদে 1-2বার ক্লাস নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু দেখলেন ওইভাবে হচ্ছে না, কারণ আমাদের ওখানে বেশিরভাগ সময় গরম। তো তখন উনি দেখলেন যে আবার উনি নিচে এসে যখনই হারমোনিয়াম বাজিয়ে গান করার চেষ্টা করছেন আবার সমস্যা হচ্ছে। তো উনি না প্রথম দিকে ভাবতেন যে হয়তো ওনার শ্বশুর শাশুড়ি এই হারমোনিয়াম কেনা বিষয়টাকে অতটা ভালোভাবে নিচ্ছেন না, বা ওনাদের হয়তো মনে হচ্ছে যে
উনি গানের প্রতি বেশি মনোনিবেশ করছেন সংসারের থেকে। কিন্তু তারপরে উনি ভাবলেন যে আমার শ্বশুর শাশুড়ি না হয় এইটা চিন্তা ভাবনা যদি বা আসে, ওনার বাচ্চা কেন এত অস্বস্তি পাচ্ছে। তো উনি তখন একদিন কি করেন, অর্কপ্রভুকে সামনে নিয়ে এসে উনি হারমোনিয়ামটা দেখাচ্ছেন, বোঝাচ্ছেন যে এটা একটা বাদ্যযন্ত্র, এইটা দিয়ে গান করতে হয়। যেভাবে আর কি একটা বাচ্চার ভয় কাটানোর জন্য তার মা বাবা চেষ্টা করে থাকে, ঠিক সেরকমই চেষ্টা কিন্তু ওর মা করে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে তখন অর্কপ্রভুর ওই 5 থেকে 5.5 বছর বয়স। তো ও না হারমোনিয়াম দিয়ে কিন্তু ভয় পায়নি, এটা ভয় পাওয়ার কথাও নয়। কিন্তু যেই মুহূর্তে হারমোনিয়ামটা উনি বাজানো শুরু করছে, তো সেই মুহূর্তেই কিন্তু ওরকম মানে প্রচণ্ড ভয় পাচ্ছে, ওর খুব কষ্ট হচ্ছে, ওর খুব মানে ওই ওই আওয়াজটা, ওই সাউন্ডটাও নিতে পারছে না, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো একদিন তারপরে উনি ভাবলেন যে ঠিক আছে, এভাবে তো সম্ভব নয়, আমি না হয় নিজের প্র্যাকটিসটুকু কোনো রকমের ছাদে গিয়ে করে আসবো, কিন্তু স্টুডেন্টদেরকে কিন্তু এভাবে করানো সম্ভব নয়। তো সেই জন্য উনি ওনার মোটামুটি তখন 6-7টা স্টুডেন্ট ছিল। তো উনি ভাবলেন যে উনি একটা স্টুডেন্টের বাড়িতে, মানে বেশ বড় একটা বারান্দা মতো জায়গা ছিল, তো উনি বললেন যে ঠিক আছে আমি তাহলে তোমার বাড়িতে গিয়ে করব। এবার ওই স্টুডেন্টের বাড়িতে কিন্তু হারমোনিয়াম ছিল। তো উনি এবারে আর বাড়িতে যে উনি গানের যে ব্যাপারটা করেছে, যে গানের একটা স্কুল, একটা তালিম দেওয়ার যে জায়গা মতো করেছিলেন, সেটাকে উনি বন্ধ করতে বাধ্য হলেন এবং তার বদলে উনি ওনারই এক স্টুডেন্টের বাড়ি গিয়ে টিচার হিসেবে উনি নিজের কাজটা আবার শুরু করলেন। এবার প্রত্যেক সময় না ওনার মনে হতো যে কেন এটা হচ্ছে, মানে উনি হয়তো কাউকে কিছু বলেনি, বাট একটুখানি হয়তো ঘরে হারমোনিয়ামটা বাজিয়ে গানটা শুরু করলো। তো দেখছি সঙ্গে সঙ্গে আবার ওনার শ্বশুর শাশুড়ি এসে বলছে তুমি এটা বন্ধ করো। ছেলে ওরকমই অস্বাভাবিক আচরণ করছে, মানে একদম ছেলে মনে হচ্ছে যেন ওর কানের সামনে কেউ পটকাবাজি ফাটালে যেরকম মানুষ অস্বস্তি পায়, ঠিক সেরকম হচ্ছে। তো উনি তখন কি করলেন, উনি ওনার শ্বশুর শাশুড়ির কাছে না একদিন জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমি যখন এই হারমোনিয়ামটা বাজাই, তোমাদের ঠিক কি মনে হয়, যে তোমরা যে এরকম করো তোমাদের ঠিক কি মনে হয়। তো তখন ওনার শ্বশুর শাশুড়ি না মানে বলছে না আসলে আওয়াজটা তো একটু চড়া লাগে, তাই আমাদের একটু কষ্ট হয়। তো তখন ওর মা বলছে যে আওয়াজটা একটু চড়া লাগতেই পারে, কিন্তু তোমরা যেভাবে বলো মনে হয় যেন তোমরা খুব খারাপ কিছু একটা শুনেছো, বা তোমাদের কথাবার্তা শুনে মনে হয় যে তোমরা খুব বিরক্ত হচ্ছ। এটা কেন, তোমরা তো আগে এরকম ছিলে না। তো তখন ওনার শাশুড়ি যিনি ছিলেন, অর্কপ্রভুর যিনি ঠাকুমা, তো তিনি বলেন যে দেখো বৌমা, তুমি তো খুব ভালো গান করো, সেটা আমরা জানি, কিন্তু যখনই তুমি হারমোনিয়ামটা বাজাও, দেখো আমরা তো গান বাজনা জানি না, তবে যেটুকু জানি বা যেটুকু দেখে যেটুকু বুঝেছি, সেটা হচ্ছে যে হারমোনিয়াম থেকে একটা সুন্দর আওয়াজ বেরোয়, সেটা গানের সাথে একদম সুন্দর করে সেটাকে তোমরা যারা মানে গান করো, তারা গানের সাথে সাথে তাল মিলিয়ে সেই হারমোনিয়ামটাকে বাজাও। কিন্তু তুমি মানে কিছু মনে করো না, কিন্তু তুমি এত বাজে হারমোনিয়ামটা বাজে এবং হারমোনিয়াম থেকে এত বাজে একটা আওয়াজ বেরোয়, যে আওয়াজটা না আমরা নিতে পারি না, মনে হয় যেন আমাদের মাথা একেবারে ঘুরে যাচ্ছে, আমাদের শরীর রীতিমতো খারাপ করতে থাকে। তো তখন উনি না মানে খুব অবাক হয়ে গেছে মানে রিয়াকশনটা শুনে। উনি বলছেন যে আমি বেসুরো হারমোনিয়াম বাজাচ্ছি, খারাপভাবে আওয়াজ আসছে, প্রচণ্ড মানে কড়া আওয়াজ হচ্ছে, মানে এই কথাগুলো যখন উনি শোনেন অর্কপ্রভুর মা, উনি না খুব অবাক হয়ে যান, কারণ উনি নিজে হারমোনিয়াম দিয়ে গান বা হারমোনিয়াম বাজিয়ে গান করেন, তো উনি জানেন যে কিভাবে হারমোনিয়ামটা বাজাতে হয়, একটা গানের সাথে তাল মিলিয়েই নিশ্চয়ই মানুষ হারমোনিয়ামটা বাজাবে, ফলে গানটা সুন্দর সুমধুর একটা মিষ্টি গান, তার সাথে মানানসই থাকবে। কিন্তু উনি বলছেন যে এটা কি করে সম্ভব, আমি তো গানের সাথে যেরকমভাবে হারমোনিয়াম বাজায় একটা গানের ক্ষেত্রে আমি সেভাবেই বাজাই, সেটা খুব বাজেভাবে বা খুব যে সেটা চড়া হবে এরকম তো হয় না, তোমাদের এরকম কি করে শোনায়। তো তখন বলছে না দেখো আমরা তোমাকে কিছু বলি না, তোমার হয়তো খারাপ লাগবে, তুমি কিন্তু একদম একদম বাজে হারমোনিয়াম বাজাও, এবং গানের সাথে তো তোমার একেবারেই যায় না, তুমি খালি গলায় এত সুন্দর গাও, কিন্তু যখন তুমি হারমোনিয়ামের সাথে গাও তখন খুব বাজে লাগে। তো এই কথাটা যখন উনি শোনেন, ওনার না রীতিমতো খুব খারাপ লাগে, যে এ আবার কি কথা, আমি নিজে গান করছি, গান নিয়ে আমি এত কাজ করার চেষ্টা করছি, আর আমি নাকি এত বাজে হারমোনিয়াম বাজাই। তো উনি তখন না ভাবলেন যে বাহ, এই এই ব্যাপারটা তো খুব একটা ঠিক হলো না। তো ওনার না খুব মনে মনে রাগ হয় ওনার শ্বশুর শাশুড়ির উপর, একটু খারাপও লাগে যে আমাকে এভাবে বললো। তো উনি তখন মানে ভাবছিলেন যে ঠিক আছে আমি আমার স্বামীকে একদিন শোনাবো। তো তারই কিছুদিন পরে ওনার যে বড় ননদ ছিল, সেই বড় ননদের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান ছিল। তো সেই অনুষ্ঠান উপলক্ষে ওনার শ্বশুর শাশুড়ি ওখানে, মানে পুরো পরিবারেরই যাওয়ার কথা, তো ওনার শ্বশুর শাশুড়ি আগের দিন চলে গেছে।
তো আগের দিন দুপুরবেলা তারা বেরিয়ে গেছে এবং পরের দিন অনুষ্ঠানে এরাও যাবে, মানে অর্কপ্রভর বাবা মা ওকে নিয়ে যাবে, গিয়ে একবারে সবাই মিলে বাড়ি চলে আসবে, এরাই হচ্ছে প্ল্যান। তো তখন এই সুযোগটাকে ওর মা ভাবলো যে কাজে লাগাই। এবার কিভাবে কাজে লাগাবে, তো উনি ভাবলেন যে ঠিক আছে, আমি আমার হাজবেন্ডকে শোনাবো, আমি আজকে একটা গান ওকে শোনাবো এবং হারমোনিয়ামটা বাজিয়েই শোনাবো, আমি দেখতে চাই যে কি রিয়াকশান দাঁড়ায়। কারণ ওর বাবা না, মানে স্কুলে প্রাইমারি স্কুলে উনি টিচার ছিলেন, তো টিচারই করার পরে, মানে স্কুলে টিচারই করার পরে উনি কিন্তু অনেক দূরে দূরে গিয়ে উনি টিউশন দিতেন। উনি অঙ্কের টিচার ছিলেন, তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে উনি কিন্তু অঙ্কের টিউশন দিতেন এবং ওনার ফিরতে ফিরতে প্রায় দিনই ওই 9টা 8:30 এরকম হয়ে যেত। ফলে ওই হারমোনিয়াম বাজিয়ে গানটা ওই সেই প্রথম যেদিন আনা হয়েছিল সেদিনই ওনার হাজব্যান্ড শুনেছে, তারপরে কিন্তু উনি হাজব্যান্ডকে আর শোনানোর সুযোগ পায়নি। তো উনি ভাবলেন যে ঠিক আছে, যে গানটায় ওনাদের অসুবিধে হচ্ছিল বা যে গানগুলো করার সময় অসুবিধা হচ্ছে, আমি সেগুলোই আমার হাজব্যান্ডকে শোনাবো এবং ছেলেও থাকবে, আমি দেখতে চাই ওদের কি রিয়াকশন হয়। তো উনি কিন্তু মুখে কিচ্ছু বলেননি। তো ওর মা, অর্কপ্রভর মা কি করেছে, ওনার হাজব্যান্ডকে বলেছে যে তুমি একটু এখানে বসো, আমি একটা গান করছি, তুমি বলো তো কেমন হচ্ছে। তো গানটা উনি ধরেছেন, কিছুক্ষণ উনি শুধু গলাতেই গানটা করেন এবং তারপরে উনি হারমোনিয়ামের সাথে করা শুরু করেন। এবং যেটা অর্কপ্রভ লিখেছে যে ওর এখনো মনে আছে, যে হঠাৎ মানে ওর মা খুব সুন্দর একদম সুরে সুন্দর করে গাইছিলেন, সেটা করতে করতেই হঠাৎই ওর মায়ের গলাটা প্রচণ্ড কর্কশ হয়ে ওঠে এবং যতটা ওর মায়ের গলাটা কর্কশ হয়ে ওঠে ঠিক ততটাই খারাপভাবে হারমোনিয়ামটা প্রচণ্ড জোরে প্রচণ্ড বাজে রকমের সাউন্ড করে বাজতে থাকে। এবং এটা যখন হয়, তো মানে যখন গান করে না ওর মা মানে হাফ চোখ বন্ধ করে, মানে মানে গানের মধ্যেই উনি তখন থাকেন। আপনারাও হয়তো যারা গান বাজনা করেন তারাও হয়তো এভাবেই গান করেন। তো ওর মা ওরকমভাবে করছে, কিন্তু এত যে বাজে গাইছে ওর মা, মানে গলার কোনো ঠিক নেই, প্রচণ্ড কর্কশ গলা, কি বাজাচ্ছে, কোন তালে বাজাচ্ছে, কোন স্কেলে হারমোনিয়াম চলছে, কোনো কিছুর খেয়াল নেই। উনি মানে খুব বিচ্ছিরিভাবে গান করছেন। এবং এটা যখন শুরু হয়, তো ওর বাবা সঙ্গে সঙ্গে বলছে তুমি এসব কী করছো, চুপ করো চুপ করো, বন্ধ করা নেওয়া যাচ্ছে না, তুমি এবার বন্ধ করো বন্ধ করো, এরকম করে বারবার করে বলছে। এবং এরকম করে বেশ কয়েকবার বলার পরে ওর মায়ের না হুঁশ আসে এবং উনি গানটা বন্ধ করেন। এবং গানটা যখন ওর মা বন্ধ করেন তখন উনি সামনে দেখছেন যে ওনার ছেলেও দু কানে একবারে হাত দিয়ে চাপা দিয়ে রয়েছে, সেম ওনার হাজব্যান্ড। মানে এতটাই বাজে উনি গেয়েছেন এবং এতটাই উচ্চ স্বরে বাজে রকমভাবে উনি চিৎকার করে করার মতো করে গান করেছেন উনি, যেটা নেওয়া যাচ্ছিল না। তো উনি না মানে পুরো থতমত খেয়ে গেছেন ওর মা, কারণ ওর মা বুঝতে পেরেছে যে আমার স্বামী আমার ছেলে মানে এভাবে কানে চাপা দিয়েছে, মানে আমি কি এতটাই খারাপ গাইলাম। উনিও অবাক হয়ে গেছে এবং ওনার হাজব্যান্ডও খুব অবাক হয়ে গেছেন যে যে স্ত্রী এত ভালো গান করে, উনি নিজে দেখেছেন, এতদিন বিয়ে হয়ে গেছে, বিভিন্ন সময় ওনার খালি গলার গান উনি শুনেছেন, সেই মানুষটা এত উচ্চস্বরে গানের নামে এরকম চেঁচাচ্ছে কি করে। তখন ওনার হাজব্যান্ড বলছে তুমি এটা কি করছিলে আর তুমি এত বাজেভাবে হারমোনিয়াম কেন বাজাচ্ছ। তো ওর মা না কিচ্ছু বুঝতে পারছে না যে মানে কি বলছে, মানে ওর মা যে মানে যেটা ওর বাবা বলছে যে তুমি এত মানে বাজে রকমভাবে চিৎকার করে করে চেঁচিয়ে চেঁচিয়ে গান করছো, কি গান করছো কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু যতক্ষণ তুমি খালি গলায় গানটা করলে এত সুন্দর গাইলে, তুমি এরকম হঠাৎ করে তোমার হারমোনিয়ামটা যেই তুমি চালানো শুরু করলে, বাজানো শুরু করলে, তুমি এতটা খারাপ কি করে গাইছো আর এতটা বাজে তুমি হারমোনিয়ামটাই বা বাজাচ্ছ কি করে, কেন তুমি এরকম করছো। তো এই কথাগুলো যখন ওর মা শোনে উনি না মানে পুরো থতমত খেয়ে যান এবং উনি বুঝতে পারেন যে কিছু একটা তো প্রবলেম রয়েছে। এর পরে যে ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু আরো মারাত্মক। যাই হোক, তো ওর মা বুঝতে পারলো যে হারমোনিয়ামটার মধ্যে হয়তো কোনো সমস্যা হয়েছে। তো তখন এই অর্কপ্রভর বাবা বললেন যে তুমি হারমোনিয়ামটা এখন ইউজ করো না, আমি এই হারমোনিয়ামটাকে যাদের থেকে আমরা কিনেছি সেই দোকানে আমি নিয়ে যাব, ওনাকে একবার বলি কখন কোন সময় নিয়ে যেতে হবে, আমি নিয়ে গিয়ে ঠিক করাবো। এবং তুমি তো গানটা করছো, তুমি বুঝতে পারছো না যে তোমার মানে শুধুমাত্র এই হারমোনিয়াম বাজানোটাই যে জঘন্য হচ্ছে তা নয়, তুমি এই গানটা যে তুমি কতটা খারাপ, হঠাৎ করেই এত সুন্দর মানে গানের গলা তোমার, তুমি শুধু গলায় এত ভালো গাইছিলে, সেখান থেকে এত বাজে একটা মানে করে তুমি গাইছিলে তুমি নিজেও হয়তো বুঝতে পারলে না।
তো উনি তো শুনে ওনারও খুব মনটা খারাপ হয়ে গেল, উনি আর কোনো কথা বললেন না ওর মা। তো তখন বললো যে ঠিক আছে, আমি আর হারমোনিয়ামটা এখন ধরবো না, এখানেই ঘরে থাকবে, তুমি বরং খোঁজ নাও কবে যেতে হবে, তাহলে গিয়ে এটাকে দিয়ে আসবো। ওর বাবা বললো ঠিক আছে। যাই হোক, তো সেদিন থেকেই অর্কপ্রভুর মায়ের মনে একটা খুব মানে চিন্তা, একটা কষ্ট, একটা মানে অদ্ভুত রকমের একটা ফিলিংস ওনার আসতে লাগলো। এবং সেই ফিলিংসটা আসার পিছনের কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে উনি না কিছুতেই কারণটা বুঝতে পারছেন না যে হঠাৎ করে এটা কীরকম মানে কী করে হলো। আর তার সাথে সাথে ওনার আরও একটা প্রশ্ন মনে জাগলো যে সবাই বলছে যে আমি যখন গানটা গাইছি আমি খুব বাজে রকমভাবে গাইছি, চিৎকার করছি, কিন্তু সেটা আমি নিজে কেন বুঝতে পারছি না। ওনার শ্বশুর শাশুড়ি একই কথা বলেছে, ওনার হাজব্যান্ড একই কথা বলেছে। আবার উনি যখন ওনার স্টুডেন্টদেরকে গান করাচ্ছে প্রত্যেক দিনই, মানে মোটামুটি সপ্তাহে 4 দিন ওনার এইরকম গানের উনি টিচারই করতেন, তো সেখানে যখন উনি গানটা করতেন তো সেখানে তো কোনো স্টুডেন্ট বা স্টুডেন্টের গার্জিয়ান কেউ কখনো কোনো খারাপ কথা বলেনি বা বলছেও না যে আমি খারাপ গাইছি, আমি চিৎকার করছি। তো উনি না খুব কনফিউজড হয়ে গেলেন, কী করবেন উনি কিছু বুঝতে পারছেন না। তো পরের দিন ওনার একটা স্টুডেন্টের বাড়িতে যাওয়ার ছিল, তো সেখানে উনি গেছেন, গিয়ে গান টান শিখিয়েছেন। তো ইচ্ছে করে উনি মানে ওনার তো সব ছোট ছোট স্টুডেন্ট ছিল, তো অত বড় গান করার তো দরকার পড়ে না, কিন্তু উনি এমনি নিজে একটা গান স্টুডেন্টদেরকে শোনালেন স্টুডেন্টের হারমোনিয়ামে। তো শুনিয়ে ওদেরকে বললো যে তোদের কেমন লাগলো আমার গানটা। তো স্টুডেন্টরা বলছে খুব ভালো ম্যাডাম, খুব সুন্দর গেয়েছেন, খুব ভালো লেগেছে। তো উনি তখন না ভাবলেন যে আমিও তো মানে আমি যে গানটা গাইছি আমি নিজেও তো কানে শুনতে পাচ্ছি, কিন্তু একটা জিনিস উনি বুঝতে পারলেন যে উনি যখন বাড়িতে ওনার নিজের হারমোনিয়ামে উনি গানটা করছেন, উনি কিন্তু নিজের গানটা নিজে শুনতে পাচ্ছেন না। মানে এই সময়টার মধ্যেই ওই যে বললাম যে ওনার বড় ননদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তো উনি না মানে সেদিন মানে বলেছে আমার শরীরটা ভালো নেই, আমি যাবো না। তো উনি যাননি, ইচ্ছে করে উনি যাননি, শুধুমাত্র এইটা বোঝার জন্য যে ফাঁকা বাড়িতে উনি গান করবেন এবং উনি নিজে এটা বোঝার চেষ্টা করবেন যে উনি গানটা কেমন গাইছেন। মানে আমি ধরো যদি একটা গান করি বা আপনারা যদি একটা কেউ গান করেন, আপনারা তো নিজের গানটা নিজে শুনতে পাবেন, কিন্তু তখন অর্কপ্রভুর মা একটা জিনিস বুঝতে পারে যে উনি যে গানটা গাইছেন অ্যাকচুয়ালি উনি কিন্তু নিজের গানটা নিজে শুনতে পাচ্ছেন না। আচ্ছা, এর মধ্যে আবার যেটা হলো সেটা হচ্ছে যে ওনার হাজব্যান্ড ওই দোকানের সাথে যোগাযোগ করলো। তো উনি জানতে পারলেন যে দোকানের যে মালিক, মানে যার থেকে আর কি ওনারা ওই পুরনো হারমোনিয়ামটা কিনেছিলেন, তিনি মানে ওই এলাহাবাদ, হরিদ্বার, এই বেনারস এই ট্যুরে গেছেন। তো 10 দিনের আগে উনি দোকান খুলছেন না। তো উনি সবে গেছেন 15-16 দিনের ট্যুরে, 4-5 দিন হয়েছে উনি গেছেন, তো মানে সেদিন থেকে আরও 10 দিন পরে উনি দোকান খুলবেন। তো এই 10 দিন ওই হারমোনিয়ামটা ব্যবহার করা যাবে না। তো তখন থেকে না ওর মায়ের মনে না একটা প্রশ্ন জাগতে থাকে যে ব্যাপারটা হচ্ছেটা কি। তো উনি কি করতেন, রাতের বেলা ওই হারমোনিয়ামটাকে ওই আলাদা যে ঘরটা ছিল, যে বাইরের দিকের যে ঘরটা, যে ঘরে উনি স্টুডেন্টদেরকে গানের তালিম দিতেন, উনি নিজে গান প্র্যাকটিস করতেন, বইপত্র সমস্ত কিছু থাকতো, তো ওই ঘরেই উনি হারমোনিয়ামটাকে ঢেকে রেখে আসতেন। তো রাতের বেলা উনি ঘুমিয়েছেন, কিন্তু 2-3 দিন ধরে ওনার রাতে একদম ঘুম হচ্ছে না। মানে উনি সবসময় ওনার মনে চিন্তা হচ্ছে যে ব্যাপারটা কি হলো। আর এই রিসেন্ট 2-3 দিন ধরে আরও একটা সমস্যা ওনার মধ্যে হওয়া শুরু করেছে, সেটা হচ্ছে যে রাতের বেলা কেন জানি না ওনার মনে হয় যে হারমোনিয়ামটাকে দেখে আসি, তো হারমোনিয়ামটা কি আদৌ ঠিক আছে। এবার দেখুন, যারা গান বাজনা করেন তারা মোটামুটি উপর থেকেও যদি কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে কিছু একটা সমস্যা হয়, মোটামুটি অনেকেই কিন্তু উপর থেকে দেখে বুঝতে পারে যে কোথায় কোনো বিডে প্রবলেম হয়েছে কি না বা কিছু একটা। কিন্তু উনি যতটা দেখেছেন বা যতটা উনি বোঝেন, তাতে কিন্তু ওনার মনে হচ্ছে না যে আদৌ হারমোনিয়ামটায় কোনো প্রবলেম আছে। এবার মানে যখন উনি এমনি হারমোনিয়ামটা চালাচ্ছে তখন তাও কিন্তু ঠিকঠাকই চলছে, এরকম নয় মানে, কিন্তু যখনই উনি নিজে গান করছেন এবং গানের সাথে সাথে উনি হারমোনিয়ামটাকে বাজাচ্ছেন তখনই প্রবলেমটা হচ্ছে। তো উনি না একদিন রাতের বেলা ভাবলেন যে ঠিক আছে, আমার তো ঘুম আসছে না। তো উনি তখন রাত প্রায় 2-2:30 বাজে, উনি খাট থেকে নেমে হাঁটতে হাঁটতে ওই বাইরের দিকের ওই ঘরটায় উনি গেছেন। এবার দেখুন, ঘরটার দরজাটা মোটামুটি সবসময় বন্ধই থাকে, রাতের বেলা শোয়ার সময় সব মানে যে ঘর, ওই ঘরে তো আর কেউ শোয় না, তো ঘরের দরজাটা দেওয়া থাকে। তো উনি ঘরের দরজাটা খুলেছেন। এবার দরজাটা খোলার পরে উনি না মানে জাস্ট যখন ওই হারমোনিয়ামটার দিকে তাকিয়েছেন, উনি দেখছেন যে হারমোনিয়ামটার উপরে একটা হালকা কোনো কিছুর আলো পড়ছে। ঘরে কিন্তু কোনো লাইট নেই, এটা কিন্তু একটা ব্যাপার,
কিন্তু ঘরে কোনো লাইট না থাকলেও উনি পরিষ্কার দেখতে পান যে হারমোনিয়ামটার উপর একটা হালকা আলো পড়েছে এবং মনে হচ্ছে যেন হারমোনিয়ামটা একটুখানি মানে যেভাবে উনি কাপড় দিয়ে ঢেকে রাখেন মনে হচ্ছে যেন কেউ ওই কাপড়টাকে একটু সরিয়েছে। তো এবার উনি ভাবলেন যে কি ব্যাপার হলো, এই হারমোনিয়ামটার উপর আলো কিসের পড়ছে। মানে দেখুন, প্রথমেই যখন একটা আমরা এরকম জিনিস দেখি তখন তো প্রথমেই তার কোনো ভৌতিক ব্যাপার তো আর মাথায় আসে না। তো উনি কি করেছেন, ঘরের লাইটটা জ্বালিয়েছেন। তো ঘরের লাইটটা যখন উনি জ্বালিয়ে যখন উনি হারমোনিয়ামটার দিকে তাকিয়েছেন তো উনি দেখছেন যে কাপড়টা কিন্তু বেশ অনেকটা সরানো। এবার হারমোনিয়াম উনি ছাড়া আর কেউ ধরে না, ওই ঘরেও আর সেভাবে কেউ ঢোকে না। তো উনি ভাবলেন যে হারমোনিয়ামের কাপড়টাকে সরালো। তারপর উনি ভাবলেন যে ঠিক আছে, হয়তো কোনোভাবে সরে গেছে, সেটা নিয়ে তত ভেবে তো লাভ নেই। তো উনি কি করেছেন, হারমোনিয়ামের উপরে কাপড়টা ভাবলেন আমি ঠিক করে রাখি। এবার এখানে একটা জিনিস বলে রাখি, যেটা অর্কপ্রভ লিখেছে, যে ওর মা মানে ওর মায়ের তখন মানে ওই রাতের বেলা ঘুমোনো থেকে ওনার মনে হচ্ছিল যে একবার হারমোনিয়ামটার কাছে যাই, একবার হারমোনিয়ামটার কাছে যাই। সেটা কেন, কি জন্য মনে হচ্ছে সেটা কিন্তু উনি জানেন না। এবার এমতাবস্থায় ঘরে কিন্তু লাইট জ্বলছে, ঘরে একটা সাদা টিউবলাইট জ্বলছে, এমন নয় যে অন্ধকার বা আলো আধারি, সেরকম কিছুই নয়। তো উনি যখন মানে কাপড়টাকে ভালো করে সরিয়ে নিয়ে একটু ভাঁজ ঠাজ করে ওটার উপরে যেই মুহূর্তে উনি রাখতে যাবেন সেই মুহূর্তে উনি এক ঝলক দেখেন, মানে জাস্ট একটা হয় না, মানে একটা জাস্ট সাট করে একটা কিছু দেখা চোখের সামনে আর সেটা সাট করে চলে যাওয়া, ঠিক সেরকম একটা জিনিস উনি দেখেন যে হারমোনিয়ামটার উপরে মানে ওই সাদা সাদা যে হারমোনিয়ামের যে বিটগুলো রয়েছে ওগুলোর উপরে চাপ চাপ রক্ত পড়ে। এটা উনি দেখেন মানে একটা মুহূর্তের জন্য দেখেই মানে পুরো ফ্ল্যাশের মতো উনি দেখলেন, দেখার পরেই মনে হলো যেন ওটা সরে গেল। এবং উনি না মানে ওনার হাতে যে কাপড়টা ছিল উনি কাপড়টা হাত থেকে পড়ে যায়, মানে উনি এতটা চমকে ওঠেন যে কি হলো ব্যাপারটা, এটা কি পড়ে গেল কি করে, মানে এভাবে আমি কি দেখলাম, আমি কি করে দেখলাম এটা। যাই হোক, তো উনি সঙ্গে সঙ্গে মানে ঘরে লাইট জ্বলছে, ভয় পাওয়ার এক্সট্রা করে কিছু নেই, কিন্তু উনি হলে এটা আমি কি দেখলাম। যাই হোক, তো উনি তারপরে আবার হারমোনিয়ামের উপরে কাপড়টা দিয়ে উনি শুতে চলে যান। এর পরের দিন থেকে ওনার একটা অদ্ভুত সমস্যা হলো, সেটা হচ্ছে ওনার কিন্তু গলায় ব্যথা শুরু হলো। মানে উনি কিন্তু নিজের গলার প্রতি যত্নবান ছিলেন, মানে ওর মা, যেটা অর্কপ্রভ লিখেছে, যে ছোট থেকে ওর মা কিন্তু গান বাজনাটা যেহেতু খুব ভালোবাসেন, মানে সেই জন্য মানে গলা বসে যদি না যায়, গলা যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য উনি ফ্রিজের ঠান্ডা জল খেতেন না, আইসক্রিম সে অর্থে খেতেন না, অনেক কিছুই আর কি উনি মেনটেন করতেন। সেখানে এরকম কোনো ঘটনা ঘটেনি, না উনি আইসক্রিম খেয়েছেন, না উনি ঠান্ডা জল খেয়েছেন, কিছুই করেননি। বাট যেটা হলো সেটা হচ্ছে যে ওনার প্রচণ্ড গলা ব্যথা হলো। এবং এমনই তার গলা ব্যথা শুরু হলো যে উনি কিন্তু ওনার যে 2-3 দিন পরে যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা উনি ক্যান্সেল করতে বাধ্য হলেন। মানে উনি এমনি নর্মাল কথা বলছেন, কাজ করছেন, সবই ঠিক আছে, বাট যেই মুহূর্তে উনি গানের দিকে বসছেন সেই মুহূর্তে ওনার গলা প্রচণ্ড ব্যথা করা শুরু হলো। এর সাথে সাথে আরও একটা বিষয় স্টার্ট হলো, সেটা হচ্ছে যে রাতের বেলা উনি যতই খুব ভালো করে ঘুমোন, মানে একদম কমফর্টেবলি উনি ঘুমিয়ে আছেন, বাট স্টিল মানে ওনার ঘুমটা ঠিক 2-2:30 নাগাদ ভেঙে যেত এবং খালি ওনার মনে হতো যে একবার আমি মানে ওই হারমোনিয়ামটার কাছে যাই। তো উনি যেতেন হারমোনিয়ামটার কাছে, এবং যেটা অর্কপ্রভ লিখেছে পরবর্তী সময়ে এই ঘটনাগুলোর মা ফ্যামিলিতে সবাইকে বলেছে, সেটা হচ্ছে যে উনি একবার দুবার নয়, বেশ 4-5 বার উনি রাতের বেলা ওরকম ওঠেন, উঠে উনি ওই হারমোনিয়ামটা যে ঘরে রাখা থাকতো সেই ঘরে উনি যেতেন। যাবার পরে ওনার সবসময় মনে হতো যে অন্ধকার হলেও যেখানটা উনি হারমোনিয়ামটা রেখেছেন ওই জায়গাটা একটা আলো মতো দেখা যেত, একটা হালকা আলো, সে আলোর কিন্তু কোনো অস্তিত্ব দেখা যেত না চোখে। এবং বিভিন্ন সময় উনি দেখতেন যে হারমোনিয়ামের উপরে কখনো দেখতেন কোনো রক্ত পড়ে রয়েছে, তারপরে হারমোনিয়ামের উপরে ওনার মানে মানে ওগুলো ওনার বা ওনার পরিবারের কারুরই নয়, এরকম 2-3টে সোনার ছোট ছোট আংটি উনি পরে থাকতে দেখতেন। এবং যা দেখতেন সেটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য, মানে একদিনে হয়তো উনি একবারই দেখতেন ওরকম রাতের বেলা, এবং সেটাও হয়তো 3-4 সেকেন্ডের জন্য, তার বেশি নয়, এবং তারপরেই কিন্তু ওটা ভ্যানিশ হয়ে যেত। এবার এরকম ঘটনা যখন পরপর ঘটতে লাগলো তখন কিন্তু ওর মা খুব চিন্তিত হয়ে পড়লেন, এবং চিন্তিত হওয়ার পরে মানে উনি তো এগুলো কাউকে বলতে পারছেন না, কারণ মানে কাকে কি বলবে যে আমি চোখে মুহূর্তে দেখলাম যে কয়েক সেকেন্ডের জন্য যে
হারমোনিয়ামের উপরে রক্ত পড়ে রয়েছে বা হারমোনিয়ামের উপরে ছোট ছোট আংটি পড়ে রয়েছে, মানে এগুলো বললে যে কেউ বিশ্বাস করবে না সেটা উনি কিন্তু ভালো মতো বুঝে গেছিলেন। তো সেই জন্য উনি পরিবারের আর কাউকে এই বিষয়ে কিছুই জানাননি, শুধু ওনার হাজবেন্ডকে বলতেন যে তুমি কিন্তু 10 দিন হলেই, মানে যেদিনই উনি দোকানটা খুলবেন ছুটি থেকে এসে, তুমি কিন্তু সেদিনই এটাকে নিয়ে যাবে। তো তখনও মোটামুটি 10 দিন হতে আরও 5-6 দিন মতো বাকি রয়েছে। তো ইন দ্য মিন টাইম উনি কী করেন, উনি অর্কপ্রভকে বলে দিয়েছিলেন যে তুমি কিন্তু কোনোভাবে ওই হারমোনিয়ামটাকে ধরবে না এবং হারমোনিয়ামটার কাছেও তুমি যাবে না। এবং ওর মা এই 4-5 দিন এরকম দেখার পরে উনি এতটা ডিপ্রেসড হয়ে গেছিলেন, প্লাস ওনার কোনো কারণ ছাড়া গলায় ব্যথা। উনি কী করেছিলেন যে ওনার বিয়ের একটা বিশাল বড় একটা ট্রাঙ্ক ছিল, তো উনি আরও 5-6 দিনে মানে হারমোনিয়ামটাকে ঘরে রাখতে হবে এই চিন্তা করে উনি না মানে ভাবলেন যে না, আমি রোজ এরকমভাবে রাতের বেলা কোনো কারণ ছাড়াই, কেন আমার রাতের বেলা এরকম মনে হচ্ছে আমি ঘরে চলে আসছি, ঘরে চলে এসে আমি হারমোনিয়ামটাকে দেখছি, এটা তো ঠিক না। আর আমি এরকম ভুলভাল জিনিস দেখছি, আমি বেশিরভাগ দিন দেখছি হারমোনিয়ামের উপর রক্ত পড়ে রয়েছে, কোনো ছোট বাচ্চার আংটি টাইপের পড়ে রয়েছে, এগুলো তো ঠিক না। তো উনি তখন কি করলেন, উনি ওই ট্রাঙ্কের মধ্যে ওই হারমোনিয়ামটাকে একদিন ভর দুপুরবেলা উনি মানে করে একদম ট্রাঙ্কটাকে লাগিয়ে রেখে দিলেন যে ঠিক আছে, মানে এই জিনিস ও দোকানে যাবে, দোকান থেকে সারাই করে আসবে, তারপর আমি এটাকে আবার ব্যবহার করব। অদ্ভুত বিষয় হচ্ছে, যেদিন উনি ট্রাঙ্কের মধ্যে ওটাকে আটকে রেখে তালা দিয়ে দিলেন, সেদিন থেকে কিন্তু ওনার রাতের বেলা আর ঘুমটা ভাঙলো না। ওই 1টা-2টো নাগাদ ওই যে ঘুমটা ভেঙে যাচ্ছিল সেটা হলো না, কিন্তু তার বদলে যে জিনিসটা হলো সেটা ছিল আরও মারাত্মক। উনি হঠাৎই যেদিন ওই কাজটা উনি করলেন, যে ওই ট্রাঙ্কের মধ্যে হারমোনিয়ামটাকে ভরে বন্ধ করে দিলেন, সেদিন উনি ভোর রাতের দিকে স্বপ্ন দেখলেন যে ওই হারমোনিয়ামটাকে, উনি স্বপ্নে দেখছেন যে হারমোনিয়ামটাকে উনি খুলছেন। ঠিক আছে, উনি হারমোনিয়ামটাকে মানে ওই অর্কপ্রভর মা নিজে দেখছে যে উনি নিজেই হারমোনিয়ামটাকে খুলছেন এবং খুলে দেখছেন যে ওর ভিতরে মানে মানে প্রচুর মানে মানে রক্ত টাইপের কিছু জিনিসপত্র পড়ে রয়েছে, রক্ত পড়ে রয়েছে, কীরকম পুরনো পুরনো রক্ত, এরকম টাইপের উনি দেখলেন। এবার যখন ভোররাতে উনি এই স্বপ্নটা দেখলেন, উনি না খুব ভয় পেয়ে যান, যেটা আবার আমি কীরকম স্বপ্ন দেখলাম, এটা আমি কেনই বা দেখলাম। ওনারও খুব অদ্ভুত লাগে, তো ওনার ঘুমটা ভেঙে যায়। তো উনি ভাবলেন যে না, যতই আমার যাই স্বপ্ন দেখি না কেন আমি ওই ট্রাঙ্কটা খুলবো না। তো এরকমভাবে তারও ঠিক পরের দিন উনি কিন্তু আবার একটা অন্য রকমের স্বপ্ন দেখলেন। উনি কি স্বপ্ন দেখলেন, উনি স্বপ্ন দেখলেন যে ওই ট্রাঙ্কটার মধ্য থেকে কেউ একজন বলছে যে আমাকে বের কর, আমাকে এভাবে আটকে রাখিস না, আমাকে বের কর, আমি ভয় দেখাবো না, আমাকে বের কর, এরকম করে বলছে। এবং যে ভয়েসে বলছে মনে হচ্ছে যেন যে কত হবে, মানে ওই 16-17 এরকম বয়সী কোনো মেয়ের যদি গলার আওয়াজ হয়, সে যেভাবে মানে কথা বলতে পারে বা তার যেরকম ভয়েস হবে, ঠিক সেরকমভাবেই মনে হচ্ছে যেন কেউ বলছে আমাকে বের কর, আমাকে বের কর, এরকম করে বলছে। তো ওনার না ঘুমটা মানে একদম ধরপড়িয়ে ভেঙে যায়। উনি ভাবছেন যে কী ব্যাপার, আমি স্বপ্নে এরকম জিনিসটা কী করে দেখলাম, এটা তো আমার দেখার কথা নয়। আচ্ছা, এই দিন থেকে যেটা হলো, মানে এই যে দ্বিতীয় দিন উনি যে স্বপ্নটা দেখলেন, ঠিক তার পরের দিন থেকে ওনার শ্বশুর এবং শাশুড়ি দুজনেই কিন্তু মারাত্মকভাবে অসুস্থ হতে শুরু করলেন। মানে একদিনে যে দুটো মানুষ এতটা অসুস্থ হয়ে যেতে পারে, যেখানে কোনো সেরকম কোনো মানে ফিক্সড কজ ছিল না যে এটার জন্য হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, সেরকম কিন্তু কিছু নয়। তো উনি তো মানে পুরো পাজলড হয়ে গেলেন, পুরো সংসার ওনাকে সামলাতে হতো, তার মধ্যে উনি এরকম স্বপ্ন দেখছেন, তার মধ্যে বাচ্চাও ছোট, ওনার ছেলে তখন ওই রকমই 6 বছরটা হবে। তো উনি না মানে বুঝতে পারছেন উনি কী করবেন। আর বারে বারে সব কিছুর মধ্যে ওনার কিন্তু ওই হারমোনিয়ামটার বিষয়ে প্রচুর কথা সারাদিনে প্রচুর মনে পড়তো, যে আমি এরকম স্বপ্ন কেন দেখছি এবং কেন আমি হারমোনিয়ামটাকে আমাকে বার করার জন্য আমি স্বপ্নটা দেখলাম। যাই হোক, তো এসব নিয়ে ভাবনা চিন্তা করতে করতে ওনার শ্বশুর শাশুড়ি দুজনেরই অবস্থা আরও ডিটোরিয়েট করলো, দুজনকেই একসাথে হসপিটালাইজড করতে হলো, কোনো কারণ নেই কিন্তু। এদিকে অর্কপ্রভর মায়ের নিজের গলা ব্যথা হয়েছে, তো এরকম একটা যখন সিচুয়েশন, তো তখন ওর মা ভাবলো যে কিছু তো একটা গন্ডগোল আছে। তো উনি তখন ইন দ্য মিন টাইম, যেহেতু সংসারও একটা এরকম অবস্থা, দুটো মানুষ হসপিটালাইজ, তো তখন উনি অর্কপ্রভকে তার মামাবাড়ি পাঠিয়ে দিল। ওর মা বললো যে তুমি কটা দিন মামাবাড়িতে গিয়ে থাকো, দেখতেই তো পাচ্ছ দাদু ঠাকুমাকে সুস্থ করে বাড়ি আনি, তারপরে আবার তোমাকে বাড়ি আনবো।
তো ওকে পাঠিয়ে দিল। তো ওকে যেদিন পাঠিয়ে দেয় সেদিনই উনি ভাবলেন যে না, আমি যে স্বপ্নে দেখেছি যে হারমোনিয়ামটা আমাকে বলছে এবং একটা বাচ্চা মেয়ের, মানে খুব বাচ্চা না হলেও বেশ একটা ছোটো মেয়ের গলায় আমি হারমোনিয়ামটা একবার খুলে দেখি কি ঠিকঠাক আছে কি না, মানে ওনার না একটা অদ্ভুত টাইপের একটা কিউরিওসিটি জন্মায়। এবং উনি এই পুঙ্খানুপুঙ্খ সমস্ত ব্যাপার ওনার স্বামীকে জানানোর চেষ্টা করেছেন, কিন্তু যেহেতু একটা এরকম সংসারে ঘটনা ঘটে গেছে, দুটো মানুষই অসুস্থ, উনি না এগুলো জানানোর সুযোগ পাননি। তো ইন দ্য মিন টাইম উনি যখন একদিন ওরকমই সন্ধ্যের দিকে ঘরে কিন্তু লাইট জ্বালিয়েছিলেন, এমন নয় যে অন্ধকার ঘর, ঘরে লাইট জ্বালিয়ে উনি যখন ওই ট্রাঙ্কটাকে খোলেন, মানে যে মুহূর্তে উনি ট্রাঙ্কের ডালাটা খুলেছেন, যেটা ওর মা নাকি এক্সপেরিয়েন্স করেছে যে একটা খুব প্রচণ্ড গরম হাওয়া, মানে সেই মানে আমরা যেটাকে লু বা তাপপ্রবাহের হাওয়া বলি যেটাকে, সেই তাপপ্রবাহের মতো একটা গরম হাওয়া ওর মাকে যেন ঠেলে একদম, মানে ওর মাকে যাকে বলে ছুঁড়ে ফেলে দিয়ে, মানে ওই ট্রাঙ্কটার মধ্যে নাকি এতটা গরম হাওয়াটা ছুঁড়ে ফেলে দিয়ে যেন এটা বেরিয়ে গেল। এবং যখন ওই হাওয়াটা ওর মায়ের মুখের সাথে ধাক্কা লাগে, ওর মা কিন্তু রীতিমতো কিছুটা ছিটকে গিয়ে পড়ে, এরকম টাইপের। এবং এই ঘটনাটা যখন ঘটে না, ওর মা না রীতিমতো হতভম্ব হয়ে যান, ও নিজেই বুঝতে পারছেন না উনি কি হলো ব্যাপারটা। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে হঠাৎ করেই ঘরের লাইটটা কিন্তু বন্ধ হয়ে যায়, মানে কিছুক্ষণ দপদপ করে, কয়েক সেকেন্ড দপদপ করে কিন্তু ঘরের লাইটটা নিভে যায়। এবং তখন ওনার মানে এই অর্কপ্রভুর বাবা কিন্তু হাসপাতালে ছিলেন, ওনার যেহেতু বাবা মা দুজনই হসপিটালাইজড, তো উনি ডাক্তারের সাথে কথা বলার জন্য গেছিলেন। আর পুরো বাড়িটার মধ্যে কিন্তু ওর মা একা ছিলেন। অদ্ভুত বিষয় হচ্ছে যে বাড়ির অন্যান্য ঘরে কিন্তু লাইট জ্বলছে, সেই লাইটে কিন্তু কোনো প্রবলেম হয়নি, পাওয়ার কাট হয়নি, কিন্তু ওই ঘরের লাইটটা দপদপ করতে করতে পুরো বন্ধ হয়ে গেল। এবং এটা ওর মায়ের নিজের চোখে দেখা, যেটা ও বারবার লিখেছে যে এটা সম্পূর্ণ সত্যি ঘটনা, সেটা হচ্ছে ওর মা নিজে দেখে যে ওই ট্রাঙ্কের ভিতর থেকে ওই হারমোনিয়ামটা অদ্ভুত একটা রিদমে, অদ্ভুত একটা, সেটা কোনো রবীন্দ্রসঙ্গীত নয়, সেটা কোনো নজরুল গীতি নয়, কোনো মানে চেনা গানের কোনো তালে নয়, কিন্তু একটা অদ্ভুতভাবে কিন্তু ওই ট্রাঙ্কের ভিতর থেকে অ্যাজ সাচ যে কোনো মানুষ হাত দিয়ে হারমোনিয়ামটাকে বাজাচ্ছে সবাই কিন্তু বাজতে থাকে। এবং কিছুক্ষণ ওইভাবে বাজার পরে, মানে কত হবে 10-15 সেকেন্ড ওভাবে বাজার পরে মনে হলো যেন মানে কেউ যেন একটা অন্য রকমের একটা রিদমে বাজাচ্ছে, বাজাতে বাজাতে হঠাৎ করেই মানে মনে হলো যে সেটাও যেন মনে হলো কোনো মানে হিউম্যান ইন্টারাকশানে হলো, বা মানুষ করলে যেভাবে হবে, একজন খুব তাড়াতাড়ি করে হারমোনিয়ামটাকে যেভাবে সেভাবে বাজাচ্ছে, মানে প্রচণ্ড রকম বাজেভাবে বাজাচ্ছে, খুব জোরে যদি বাজানো, তার যেভাবে খুশি, যেরকম খুশি তালে, যেরকম খুশি স্কেলে যদি কেউ বাজায়, মানে হজবরল টাইপের, সেভাবে যেন কেউ বাজাচ্ছে। এইটা দেখে, মানে এইটা যখন উনি নিজের চোখে দেখছেন, উনি না মানে প্রচণ্ড মানে ভয় পেয়ে যান, এবং এতটাই উনি ভয় পান যে উনি ওই সিচুয়েশানে না ওখান থেকে ওনার শরীরে জোর ছিল যে ওই ঘর থেকে উনি পালিয়ে যাবেন, না উনি যে চিৎকার করবেন সেই শরীরে জোর ওনার নেই, এবং উনি শুধু মানে চুপচাপ দেখে যাচ্ছেন। আর প্রচণ্ড ভয় লাগে, মানে সেই সময় নাকি ওর মা পুরো একেবারে পাথর হয়ে গেছিলেন, এতটাই ভয় পেয়ে গেছিলেন। তো এর কিছুক্ষণের মধ্যে ওই সমস্ত পুরো ব্যাপারটা কিন্তু থেমে যায়, এবং থেমে যাওয়ার পরে উনি না মানে এতটাই মানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, উনি যে উঠে দাঁড়াবেন বা সেখান থেকে উঠে যে উনি পালিয়ে, সেটা উনি পারেন না। উনি আস্তে আস্তে ঘেঁষতে ঘেঁষতে কিন্তু ওই ঘর থেকে উনি বেরোন, এবং ওই ঘর থেকে বেরিয়ে যখন উনি ঘরে যে মানে ওই ঘরটা যেখানটা শেষ হচ্ছে সেই মাঝখানটা যখন উনি আসেন, তারপরে মানে ওনার মনে হলো যেন ওনার শরীরে একটু হলেও উনি বল পেয়েছেন, তো কোনো রকমে উনি দরজা ধরে উঠে উনি অন্য ঘরে আসেন। এবং আসার পরে উনি পুরো ভয় ঠক ঠক করে কাঁপছিলেন যতক্ষণ অবধি ওনার হাজবেন্ড বাড়িতে না আসে। তো ওনার হাজবেন্ড যখন বাড়িতে আসে, তো ওনাকে ওই অবস্থায় দেখে তো উনি বলছে তোমার কি হয়েছে। তো উনি তখন সমস্ত কথাটা খুলে বলে, এবং খুলে বলার পরে ওনার হাজবেন্ড বলল যে এই ব্যাপার তুমি আমাকে আগে কেন বলোনি। তো সঙ্গে সঙ্গে উনি কি করেন, উনি মানে ওই যে আরেকটা যে দোকান ছিল, যে দোকান থেকে উনি আর কি এই হারমোনিয়ামটা কেনার কথা মানে জানতে পেরেছিলেন, তো সেই দোকানে গিয়ে উনি ওই ট্রাঙ্ক সমেত ওনার হাজবেন্ড ওই হারমোনিয়ামটা দিয়ে আসে, এবং বলে যে আমাদের বাড়িতে একটু সমস্যা হচ্ছে, আমাদের বাড়িতে একটু ঘরে কাজকর্ম হচ্ছে, আর এই হারমোনিয়ামটা একটু প্রবলেম করছে, একটু আপনার দোকানে রেখে গেলাম।
এই বলে কোনো রকমে ওই হারমোনিয়ামটাকে উনি বাড়ি থেকে সেই রাতারাতি বার করে দেন। কারণ ওনার মানে এই অর্কপ্রভর বাবাও নাকি যখন ঘরে ঢোকে তখন কিন্তু শুধুমাত্র ওনার ওয়াইফ নয়, ওনার হাজবেন্ডও কিন্তু মানে ওই হারমোনিয়ামটার কাছে গিয়ে বুঝতে পারে যে হারমোনিয়ামটা ওই ট্রাঙ্কের মধ্যে থাকা অবস্থাতেই কিন্তু নিজে নিজে বাজছে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। মানে এরকম কোনো ঘটনা তো ঘটা সম্ভবই না, একটা হারমোনিয়াম নিজে নিজে কি করে বাজবে, তা আবার একটা ট্রাঙ্কের মধ্যে থেকে। তো যাই হোক, এবং এই যে উনি হারমোনিয়ামটা দোকানে গিয়ে দিয়েছে, উনিও এতটা ভয় পেয়ে যান, উনিও কিন্তু এটা একা যাওয়ার রিস্কটা নেননি, ওনাদের পাশে একটা ক্লাব ছিল, তো সেই ক্লাব থেকে 2-3টে ছেলেকে ডেকে একবারে ওটাকে ধরে ধরে ওটাকে নিয়ে যায়, এবং রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় কিন্তু কোনো সমস্যা হয়নি। যাই হোক, তো সেদিনটা তো মানে ওনাদের কারোর কোনো ঘুম আসেনি, ওরা তো বুঝতে পারছে যে কী করবে বা নেক্সট স্টেপ কী হতে পারে। তো তখন অর্কপ্রভর মা কী করে, ও দিদাকে ফোন করে। ও দিদাকে ফোন করে সমস্ত ঘটনাটা বলে, উনি কিছুই জানতেন না, ওনার বাপের বাড়িতে উনি কিছুই জানাননি। তো যখন ওটা বলে তো তখন বলে যে ওর মানে ওর দিদা খুব পুজো আর্চা করতে, তো দিদা বলে যে আমি তোর মামাকে দিয়ে মানে অর্কপ্রভর মামাকে দিয়ে বলছে আমি তো পুজো করি, তো ঠাকুরে তুলসী পাতা রয়েছে, তো শ্রীকৃষ্ণজির চরণে তুলসী পাতা আমি দিচ্ছি, তোরা ঘরে ঘরে রেখে দে, কিচ্ছু হবে না, আর যাই হয়ে যাক ওই ট্রাঙ্ক আর ওই হারমোনিয়াম যেন আর কোনোদিনও ঘরে তোরা না আনিস। তো তখন বলছে আর সবাইকে বলে যে তোরা মা দুর্গার নাম 10 বার করে নে, আর কিছু হবে না, ওইটা তো বাড়ি থেকে যখন বার করে দিয়েছি ওটা আর কিছু মনে হয় না, তোদের করতে পারবে। তো সেই দিনটা তো ওনাদের আর ঘুম হয় না, কিন্তু পরের দিন উনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। সেই স্বপ্নটা উনি কী দেখেছে সেটা একটুখানি বলে দিই। সেটা হচ্ছে উনি স্বপ্নে দেখেন যে ওই হারমোনিয়ামটা দুটো মেয়ে মানে পিছন করে উনি দেখেন, উনি মেয়ে দুটোর ফেস দেখতে পাননি, কিছুটা পিছনটা একটু সাইড করে, মানে বেশ লম্বা লম্বা চুল। তো দেখছে যে একটা মেয়ে খুব ভালো হারমোনিয়াম বাজাচ্ছে আর একটা মেয়ে একদমই ভালো বাজাচ্ছে না, এবং যে মেয়েটি ভালো বাজাচ্ছে না হারমোনিয়াম, সে যে মেয়েটি ভালো বাজাচ্ছে মনে হচ্ছে যেন তারা দুই বোন, একই রকমের চুলের লেন্থ, দুজনেই শাড়ি পরে রয়েছে, মানে পুরোনো দিনে আর কি, যেহেতু আগেকার দিনে মানুষেরা তো একটু বড় হলেই মেয়েদেরকে শাড়ি পরানো হতো। তো উনি স্বপ্নে দেখছেন যে যে মেয়েটি ভালো হারমোনিয়াম বাজাতে পারছে না, সেই মেয়েটি, যে মেয়েটি ভালো হারমোনিয়াম বাজাচ্ছে তাকে ধরে প্রচণ্ড মারছে, তার চুল ধরে টানছে, তাকে মারধর করছে, এবং তার হাতের আঙুলগুলোকে ওই হারমোনিয়ামের যে বিটগুলো রয়েছে ওর ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, ওর হাতে কষ্ট দিচ্ছে, এইরকম ঘটনা ঘটছে, এবং ওই মেয়েটা যন্ত্রণায় চিৎকার করছে। ঠিক আছে, এইরকম উনি স্বপ্ন দেখেন, এবং তারপরে উনি দেখলেন যে মানে ওই মেয়ে দুটো কোথাও একটা যাচ্ছিল, এবং মানে এগুলো সবই কিন্তু উনি স্বপ্নের মধ্যে দেখছেন, যে মেয়ে দুটো কোথাও একটা যাচ্ছিল, যেতে যেতে কিছু একটা মানে ঘটনা ঘটে, এবং তার ফলে ওই যে মেয়েটা হারমোনিয়ামটা ভালো বাজাতে পারতো না, সে মনে হলো যেন কোথাও একটা চলে গেল, এবং যেতে যেতে ওই যে মেয়েটি যে ভালো হারমোনিয়াম বাজাতো তাকেও হাত ধরে টেনে হাঁচড়ে টানতে টানতে নিয়ে চলে গেল, এবং সে কোথায় গেল কি হলো আর উনি কিচ্ছু দেখেননি, জাস্ট এখানেই স্বপ্নটা শেষ হয়ে যায়। তো এই ব্যাপারটা যখন হয় তখন না উনি প্রচণ্ড মানে ভয়ে একেবারে স্বপ্নটা দেখে উনি উঠে পড়েন, এবং উঠে পড়ে ওনার হাজব্যান্ডকে বলেন যে আমি জানো তো এরকম একটা স্বপ্ন দেখলাম। তো তারপরে তো মানে ওই দোকানটা তারপরে খুলে যায়, এবং ওই হারমোনিয়ামটার বিষয়ে বলে, তো তখন ওরা বলে যে আমাদের টাকা পয়সার দরকার, আপনি হারমোনিয়ামটা রেখে দিন, আমরা এই হারমোনিয়ামটা নেব না। তো তখন দোকানদার অনেকবার জিজ্ঞেস করছে যে কেন আপনি নেবেন না, আপনি এই তো কমাস আগেই নিয়ে গেলেন। তখন বলছে না আমি হারমোনিয়ামটা নেব না, আমি একটা নতুন হারমোনিয়াম পেয়ে গেছি। তখন বলছে যে আমি কিন্তু আপনাকে বেশি টাকা কিন্তু দিতে পারবো না। তখন বলছে ঠিক আছে আপনার যা হয় আপনি দিন। উনি তো ভেবেছিল যে মনে মনে ওরা ভেবেইছিল যে হয়তো একটা টাকাও পাওয়া যাবে না, তো যাই হোক খুবই সামান্য কিছু টাকা ফেরত দেয়। তো তারপরে মানে ওনার মা আর কি, মানে এই অর্কপ্রভর যে দিদা ছিল তিনি বলে যে তোরা বাড়িতে একটা ভালো করে পুজো দিয়ে দে, শ্রী শ্রী সত্যনারায়ণের একটা পুজো দিয়ে দে। তো একটা পুজো দেওয়া হয়, এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই পুজোটা যেদিন দেয়া হয় সেদিন থেকেই কিন্তু ওনার শ্বশুর শাশুড়ি দুজনেই হঠাৎ করেই, যে ওনাদের এত শরীর খারাপ হয়েছিল, ওনারা সুস্থ হতে শুরু করে, এবং তার 2 দিন পরে ওনারা বাড়ি চলে আসে, এবং আরও যা যা সমস্যা ছিল সব সমস্যাই কিন্তু আস্তে আস্তে মিটে যায়। এবং এই যে উনি হারমোনিয়ামের সাথে ওনার যে ওরকমভাবে মানে গলার ওনার ভয়েস
ওরকম খারাপ হয়ে যাচ্ছিল, উনি ওরকম বিচ্ছিরি রকমের একটা আওয়াজ বেরোচ্ছিল, এই বিষয়গুলো যে মানে ঠিক কেন হয়েছিল, বা ওই হারমোনিয়ামটার সাথে এরকম কোনো আত্মার কোনো যোগাযোগ ছিল কিনা, বা হতে পারে যে হয়তো ওই হারমোনিয়ামটায় সাথে ওই যে মেয়ে দুটোকে উনি স্বপ্নে দেখেছিল, ওই স্বপ্নে হয়তো হয়তো সত্যিকারে বাস্তবে হয়তো বহু বছর আগে ওই হারমোনিয়ামটা ওই মেয়ে দুটো ব্যবহার করতো, হয়তো তাদের কোনো রকমভাবে হয়তো মৃত্যু হয়েছিল, যে মৃত্যুটা হয়তো অপঘাতে হয়ে থাকতে পারে। তো সেখান থেকেই হয়তো একটা মানে নেগেটিভ অরা বা একটা বলে না যে একটা কুদৃষ্টি বলুন, এই ধরনের কিছু হয়তো কিছু একটা চলে এসেছিল। তো পরবর্তী সময় মানে বেশ 3-4 বছর পরে, ততদিনে ওনাদেরও অনেক অবস্থার উন্নতি হয়েছে, উনি নিজে একটা হারমোনিয়াম কিনেছিলেন, নতুন হারমোনিয়াম। তো তারপরে উনি না একবার ওই যেখান থেকে আর কি ওনারা একটা কিনেছিলেন, তো ওনার সবসময় ওটা নিয়ে একটা জানার ইচ্ছে ছিল। তো উনি জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা ওই যে হারমোনিয়ামটা নিয়েছিলেন, ওই হারমোনিয়ামটা আপনি কার থেকে নিয়েছিলেন? তো তখন বলছে যে ওই হারমোনিয়ামটা নাকি একটা পুরনো বাড়ি নাকি বিক্রি হয়েছিল, তো যে লোকটা নাকি কিনেছিল সে পুরনো বাড়ির বেশ কিছু জিনিস বিক্রি করে দেয়, তো সেই যে বেশ কিছু জিনিস বিক্রি করেছিল তার মধ্যে ওই হারমোনিয়ামটা ছিল। তো তখন অর্কপ্রভুর মা জিজ্ঞেস করেছে আচ্ছা তাহলে হারমোনিয়ামটা কি এখন আপনি বেছে দিয়েছেন? তো তখন ওই ভদ্রলোক বলে যে জানি না কি ব্যাপার, আপনি তো ব্যবহার করলেন না, আপনি তো কিছু বললেনও না, কিন্তু এই হারমোনিয়ামটা এরপরে আমি দুটো কাস্টমারকে বিক্রি করি, এবং দুটো কাস্টমারই কিন্তু একজন 2 মাস আর একজন 3 মাস সে মাথায় পুরোটাকে আমাকে ফেরত দিয়ে গেছে। বলছে আমি কারণও জানি না, কিছু না, মানে লাস্ট যে কাস্টমারটা নাকি মানে দিয়ে গেছে, সে বন্ধ দোকানের দরজার সামনে রেখে নাকি সে চলে গেছে। তাকে যখন পরে ফোন করেছে যে এই হারমোনিয়ামটা আপনি রেখে গেছেন কেন, তখন সে নাকি বলেছে আমার দরকার নেই এরকম হারমোনিয়ামে, ইভেন সে আর কোনো কথা বলতেও চায়নি। তো তারপরে ওর মাকে জিজ্ঞেস করেছে যে কী ব্যাপার বলুন তো হারমোনিয়ামটাকে নিয়ে। তো তখন অর্কপ্রভুর মাও আর বিশেষ কিছু বলেনি, শুধু বলেছে যে আপনি একটা কাজ করুন, আপনি হারমোনিয়ামটাকে ফেলে দিন, এটা আর ব্যবহার করা যাবে না। তো তারপরে উনি শুনেছিল, উনি নাকি বলেছিল যে হ্যাঁ আমি তাহলে ফেলেই দেবো। তো তারপরে কি হয়েছে উনি জানে না, তবে ওই হারমোনিয়ামটার সাথে কিছু যে যোগসাযোগ ছিল, কোনো আত্মার যোগাযোগ হোক বা কোনো আত্মার দৃষ্টি থেকে থাকুক, মানে ওই হারমোনিয়ামটা কেউ ব্যবহার যে করতে পারে এটুকু একদম শিওর। এবং সত্যি সত্যি এই অর্কপ্রভুর মায়ের পরও আরও দুজন নিয়েছিলেন, কিন্তু তারাও কিন্তু কেউ ব্যবহার করতে পারেনি। যাই হোক, তো এটাই ছিল ঘটনা। অর্কপ্রভুর মাকে মানে অনেক সাধুবাদ দেবো যে উনি খুব সাহসিকতার সাথে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করেছিলেন। আর অর্কপ্রভুকেও ধন্যবাদ জানাবো এরকম একটা ঘটনা আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।